আচ্ছা, তাহলে আজকে আমরা কি করবো? আজকে হচ্ছে আমরা হাইড্রা করবো, এক ক্লাসে শেষ করে দিব। ওয়ান শট ক্লাস, 2 ঘন্টা লাগবে হয়তো। ফুল হাইড্রেট আমরা শেষ করে দিব আজকে। আমরা কি করবো তাহলে আজকে? আমরা করবো আজকে হাইড্রা। ওকে, তাহলে বিজ্ঞানী আবিষ্কারককে আব্রাহাম টেম্বলে। ও হচ্ছে প্রথম কি করছে, প্রথম হাইড্রা দেখছে, হাইড্রা জাতীয় একটা প্রাণী দেখছে। হ্যাঁ, কিন্তু ও ও কিন্তু নাম দেয় না যে এই প্রাণীর নাম হাইড্রা। ও কিন্তু প্রাণীর নাম হাইড্রা দেয় না। ও জাস্ট দেখছে এই টাইপের একটা প্রাণী আছে। তো কে দেখছে? আবিষ্কারক হচ্ছে আব্রাহাম টেম্বলে। হ্যাঁ, আর নামকরণ কে করছে এটার, এই প্রাণীটার নামকরণ কে করছে, মানে হাইড্রা নামটা কে দিচ্ছে? এটা দিচ্ছে ক্যারোলাস লিনিয়াস। হুম। আর হাইড্রা যে একটা পুনরুৎপত্তি একটা ক্ষমতা আছে, মানে হাইড্রাকে কেটে ফেললে ও আবার ওই অঙ্গটা পুনরুৎপত্তি ঘটে। হ্যাঁ, মানে পুনরায় আবার গজায় ওই অঙ্গটা। হাইড্রা স্বাভাবিক মৃত্যু নেই, তুই যতই কেটে ফেল ও আবার গজাবে, আবার নতুন করে উৎপন্ন হবে। তো এটাকে বলে পুনরুৎপত্তি স্কিল। হ্যাঁ, এই স্কিলটাকে বর্ণনা করছে, এটাও ট্যাম্বলে বর্ণনা করছে। হ্যাঁ, তো এখান থেকে নর্মালি আমরা ভাবি যে এমসিকিউ আসবে না, কিন্তু এখান থেকে এমসিকিউ আসে। এমসিকিউ মনে রাখার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আই আই লিনা আপু। কি লিখবি? আই আই লিনা আপু। আই আই লিনা আপু দিয়ে হচ্ছে আ দিয়ে হচ্ছে কি, আই দি একটা আই দিয়ে হচ্ছে আবিষ্কারক। হ্যাঁ, আরেকটা আইডি কি? আব্রাহাম টেম্বলে। বুঝতে পারছে? মানে হাইড্রা আবিষ্কার করছে কে? আব্রাহাম টেম্বলে। হ্যাঁ, লিনা, লিমান হচ্ছে কি লিনিয়াস। আর না মানে কি? না মানে হচ্ছে নামকরণ, মানে নামকরণ করছে কে? ক্যারোলাস লিনিয়াস। আর আপু, আপু মানে কি? আদি হচ্ছে যে আবারও আব্রাহাম টেম্বলে। আর পু মানে হচ্ছে পুনরুৎপত্তি স্কিলটা কে দেখছে প্রথম, কে আবিষ্কার করছে পুনরুৎপত্তি যে একটা স্কিল আছে হাইড্রার, এটা প্রথম আবিষ্কার করছে আব্রাহাম টেম্বলে। তার মানে দুইটা জিনিস আব্রাহাম টেম্বলে দেখছে, আর একটা হচ্ছে নামকরণটা, হাইড্রার নামটা দিচ্ছে ক্যারোলাস লিনিয়াস। প্রজাতি সংখ্যা পৃথিবীতে প্রায় 40টার মতো হাইড্রা আছে। ওকে, ভালো কথা। যার মধ্যে 3টা প্রজাতি হচ্ছে কি বাংলাদেশে, বাংলাদেশে পাওয়া যায়। বাংলাদেশে হচ্ছে 3টা প্রজাতি পাওয়া যায়। একটা হচ্ছে হাইড্রা ওলি ওলিগাটিস, এটা কি হাইড্রা ওলিগাটিস, আর একটা হচ্ছে হাইড্রা বিরিডিসিমা, আর একটা হচ্ছে হাইড্রা বুলগারিস। এখান থেকে এমসিকিউ আসে যে কোনটার রং কি। হাইড্রা ওলিগাটিস হচ্ছে বাদামি, হাইড্রা বিরিডিসিমা হচ্ছে সবুজ, হাইড্রা বুলগারিস হচ্ছে বর্ণহীন। যেটা হচ্ছে মানে কোনো কালার নেই। ওকে, তারপর হচ্ছে হাইড্রার কিছু স্বভাব আছে, স্বভাবগুলা আমরা 4টা দিয়ে মনে রাখবো। 4টা দিয়ে মনে রাখবো। প্রথম মটা কি? ওরা হচ্ছে মুক্তজীবী। মুক্তজীবী বলতে কি বোঝায়? মুক্তজীবী বলতে বোঝায় যে প্রাণীগুলো বেঁচে থাকার জন্য অন্যের উপর নির্ভর করে না। হ্যাঁ, বা অন্যকে আশ্রয় করে বেঁচে থাকে না। এগুলো আমি পড়াইছি, কি বলে প্রাণী শ্রেণীবিন্যাসে পড়াইছি, মুক্তজীবী, পরজীবী। তারপর হচ্ছে এরা হচ্ছে মিঠা পানির প্রাণী। তার মানে এদেরকে কোথায় পাওয়া যায়? এদেরকে মিঠা পানিতে পাওয়া যায়। তার মানে ওরা এক ধরনের জলজ প্রাণী, এটা বলা যায়। হ্যাঁ, তারপর হচ্ছে মাংসাশী। মাংসাশী বা কোষিকার সাহায্যে খাদ্য গ্রহণ করে। এই যে ওরা কি, আরেকটা মগ, তার মানে 2টা মগ আছে, এখন 3 নম্বর মগ হচ্ছে কি মাংসাশী। হ্যাঁ, আর কোষিকার সাহায্যে খাদ্য গ্রহণ করে। কোষিকার সাহায্যে কিভাবে খাদ্য গ্রহণ করে এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আরেকটা এখানে দেয়, এটা হচ্ছে মুকুলোদ্গম। এটা কি? মুকুলোদ্গম। মুকুলোদ্গম। মুকুলোদ্গম মানে কি? এটা হচ্ছে প্রধান জনন প্রক্রিয়া। ওরা প্রধান যে জনন প্রক্রিয়া সম্পন্ন করে সেটা হচ্ছে কি মুকুলোদ্গম প্রক্রিয়ায়। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায়, বাকি 2টা একটু বাড়তি মুখস্থ রাখতে হবে, মানে দিয়ে হবে না। ব্যাপন প্রক্রিয়া কি? শোষণ ও রেচন সম্পন্ন করে। আজ ওকে, পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড। খাইটের মেন স্কিলই তো কি, মেন স্বভাবই তো কি, মেন স্বভাবটা হচ্ছে পুনরুৎপত্তি ঘটনাটা, ঠিক না? মানে ও আবার গজায়, আবার গজায়, কখনো স্বাভাবিক মৃত্যু নেই হাইড্রার। তাহলে এই গেল একটা ঘটনা। তারপর হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন থেকে বেশি কিছু করতে হবে, শুধু স্পেসিসটা করতে হবে। হাইড্রা বুলগারিস, এই স্পেসিসটা কেন করতে হবে? এটা বেশি বাংলাদেশে পাওয়া যায়। এটা এই হাইড্রা বুলগারিস এই প্রজাতিটাই, হাইড্রার এই প্রজাতিটাই কি বাংলাদেশে বেশি পাওয়া যায়। আর আরেকটা জিনিস করতে হবে, ওদের হচ্ছে কি পর্ব, ওরা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। এটা আমরা প্রাণী শ্রেণীবিন্যাসে পড়ায় আসি, নিডারিয়া পর্বের প্রাণী যে পড়ায় আসি না। ওকে, এখন কথা হচ্ছে হাইড্রা কেন নিজারিয়া পর্বের প্রাণী? নিজারিয়া পর্বের প্রাণীদের সাথে কি কি বৈশিষ্ট্য আছে দেখি একটু। এটা এটা একটু বাড়তি করা, এটা বইতে নেই। হ্যাঁ, দেখেন কেন গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর কি আমরা আস্তে আস্তে পড়াবো। সিলিন্ডারন থাকে। আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম না যে নিজারিয়া পর্বের প্রাণীদের সিলিন্ডারন থাকে, আর দ্বিস্তরীয় প্রাণীদের হচ্ছে সিলম থাকে, ওই সিলিন্ডারন থাকে। হ্যাঁ, কেবল মুখোশিতের মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত। ওকে, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর কি এটা আমি পড়াবো। মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা। হ্যাঁ, তারপর হচ্ছে ভ্রূণ অবস্থায় একটোডাম এন্ডোডাম নামক 2টি স্তর থাকে। আমরা কি বলছিলাম? লিডারিয়া প্রাণীদেরও কি ভ্রূণ অবস্থায় 2টা স্তর থাকে, একটা হচ্ছে একটোডাম, একটা হচ্ছে এন্ডোডাম। ঠিক হাইটের ক্ষেত্রেও সেম,
ঠিক হাইড্রার ক্ষেত্রে সেম, ভ্রূণ অবস্থায় দুইটা স্তর পাওয়া যায়, একটা হচ্ছে অ্যাক্টোডার্ম আর একটা হচ্ছে এন্ডোডার্ম। হ্যাঁ, অ্যাক্টো মানে বাইরের স্তর আর এন্ডোডার্ম মানে ভিতরের স্তর। এপিডার্মিসে নিউরোসাইট নামক বিশেষ ধরনের কোষ থাকে। এপিডার্মিসে নিউরোসাইট নামক বিশেষ ধরনের কোষ থাকে। নিউরোসাইট একটা বিশাল একটা পড়া। হ্যাঁ, নিউরোসাইট কি ধরে না করে এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। হ্যাঁ, দেহের প্রাচীরে বিভিন্ন ইন্টারস্টিশিয়াল কোষ থাকে, এগুলো প্রায় অন্য সকল কোষ সৃষ্টি করতে পারে। ওকে, মুখচিত্রকে ঘিরে কোষিকা থাকে। আচ্ছা, ভ্রূণ অবস্থা অ্যাক্টোডার্ম আর এন্ডোডার্ম এটা কি? প্রথমে জাইগোট সৃষ্টি হয়, জাইগোট থেকে কোষগুলো বিভাজিত হতে হতে অনেকগুলো ভ্রূণে পরিণত হয় না? ভ্রূণে, বহুকোষী ভ্রূণে পরিণত হয়। এই বহুকোষী ভ্রূণ আস্তে আস্তে কিসে পরিণত হয়? কোষগুলো সজ্জিত হয়ে এরকম স্তরে স্তরে বিন্যস্ত হয়ে যায়, স্তরে স্তরে। হ্যাঁ, তো নিডারের প্রাণীদেরকে দুইটা স্তর দেখা যেত কোষগুলো ভ্রূণীয় অবস্থায়। এগুলো তো পড়ায় আসে, এগুলো এখন পড়াইতে গেলে তো একটা মাইক দিয়ে পড়ানো উচিত। হুম, ওকে, তাহলে এই গেল। তারপর এখন কোথায় যাবো? এখন হচ্ছে হাইড্রার বহির্গঠন। বহির্গঠন মানে কি? বাইরে থেকে দেখতে হাইড্রাকে কেমন লাগে? বাইরে থেকে দেখলে হাইড্রাকে কেমন লাগে? তো বাইরে থেকে দেখলে ইজিলি দেখা যাচ্ছে এটা একটা হাইড্রা। এটা কি একটা হাইড্রা? তো হাইড্রার উপরে থেকে এখানে একটা ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র আছে, দেখছো? এই ছিদ্রটাকে বলা হয় হাইপোস্টম। হাইপোস্টম মানে কি? মুখ আর কি, ওদের মুখ। হ্যাঁ, তারপর এইখান থেকে এই যে এখান থেকে শুরু করে একটু পর্যন্ত এটা হচ্ছে দেহকাণ্ড, মানে পুরাটা হচ্ছে দেহ। মুখের নিচ থেকে শুরু করে নিচে পর্যন্ত হচ্ছে দেহকাণ্ড, আর নিচে একটা কি একটা চাকতির মতো অংশ থাকে, এটাকে বলা হয় পাদচাকতি বা পদতল। হাইড্রাকে বাইরে থেকে দেখতে এরকম লাগে, আর উপরে কিছু সুতার মতন অংশ আছে, এই সুতার মতন অংশগুলোকে বলা হয় কোষিকা। ওকে, তারপর হচ্ছে হাইপোস্টম। যেহেতু ওয়ান শট ক্লাসে শেষ করে দিব তাই হচ্ছে একটু তাড়াতাড়ি করাচ্ছি। হ্যাঁ, তবে সবকিছু বুঝাই করাবো। হাইপোস্টম, হাইপোস্টম মানে কি? এই যে আমি কি বলছিলাম, এই যে এটা হচ্ছে হাইপোস্টম, এই মুখচিত্রটা। হ্যাঁ, এটা শুধু মুখচিত্র না, এটা পায়ুছিদ্র। কেমনে এটা একটু শুনলো একটু ক্রিম লাগলো, এটা সত্যি কথা। কেন? হাইড্রা যেভাবে খাবার ওই ছিদ্র দিয়ে খাবার খাই, ওই খাবার জিনিসগুলো যখন পরিপাক হয়, পরিপাক হয়ে যখন মানে বর্জ্য পদার্থ তৈরি হয়, ওই বর্জ্য পদার্থগুলো সেম ছিদ্র দিয়ে ছেড়ে দেয়। বুঝতে পারছি? তার মানে একই সাথে মুখচিত্র হিসেবে কাজ করে, একই সাথে পায়ুচিত্র হিসেবেও কাজ করে। তো হাইপোস্টমটা হচ্ছে মোচাকৃতির। মোচাকৃতির হচ্ছে কোন আইসক্রিম আছে, কোন আইসক্রিমের নিচের সাইডটা যেরকম, কোন আইসক্রিম এরকম, কোন আইসক্রিম এরকম না? তো এইটা হচ্ছে মুখচিত্রটা এরকম মোচাকৃতির মতো। হুম, তারপর হচ্ছে কি, তারপর কই গেল? সংকোচন ও প্রসারণক্ষম, মানে সংকোচন আর প্রসারণ হইতে পারবে। এর চূড়ায় মুখচিত্র বিদ্যমান, এই যে চূড়ায় হচ্ছে মুখচিত্রটা বিদ্যমান। মুখচিত্রে খাদ্য গৃহীত এবং অপাচ্য অংশ খরিত হয়, মানে একসাথে দুইটাই। এখান থেকে খাবার খাই, মুখচিত্র দিয়ে খাবার খাই, খাবার পর খাবারগুলো যখন পরিপাক হয়, যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয়, বর্জ্য পদার্থগুলো আবার এই মুখ দিয়ে ছেড়ে দেয়। বুঝতে পারছি? ওকে, তারপর হচ্ছে কি, এই গেল হাইপোস্টম। এবার হচ্ছে দেহকাণ্ড। দেহকাণ্ডকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কোষিকা, একটা হচ্ছে মুকুল, একটা হচ্ছে জননাঙ্গ। কোষিকা কোনগুলা? এই যেগুলো হচ্ছে কোষিকা। হ্যাঁ, এগুলো দেখ, হাইপোস্টমের গোড়া থেকে সৃষ্টি হয়েছে। হাইপোস্টমের গোড়া থেকে সৃষ্টি হয়েছে। হাইপোস্টমের গোড়া চতুর্দিকে ঘিরে 6 থেকে 10টা কোষিকা থাকে। এখান থেকে এমসিকিউ আসতে পারে 6 থেকে 10টা, 6 থেকে 10টা। হ্যাঁ, এটা প্রায় এমসিকিউ আসছে বিগত সালগুলো দেখলে, যে হাইড্রার মধ্যে কোষিকা কয়টা থাকে? 6 থেকে 10টা, 6 থেকে 12টা, 5 থেকে 10টা, 4 থেকে 8টা, এরকম 6 থেকে 10টা থাকে। কোষিকার বহিঃপ্রাচীরে অসংখ্য ছোট ছোট টিউমারের মতো নেমাটোসিস ব্যাটারি থাকে। কোষিকার বহিঃপ্রাচীরে, এই যে কোষিকার এই বহিঃপ্রাচীরে এখানে অসংখ্য ছোট ছোট ব্যাটারির মতন নেমাটোসিস থাকে। কি থাকে? নেমাটোসিস থাকে। এই নেমাটোসিস কি, এগুলো কেমনে কি করে, এগুলো আমি কি নেমাটোসিস দিয়ে কি খাই, কেমনে খাই, এগুলো আমি পরে আস্তে আস্তে পড়বো। ওকে, তাহলে ছোট ছোট টিউমারের মতো কি থাকে? নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। এবার হচ্ছে মুকুল। মুকুল হচ্ছে যে হাইটার এই দেহের মধ্যে মাঝে মাঝে এরকম মুকুল সৃষ্টি হয়, এরকম মুকুল সৃষ্টি হয়। এই মুকুল থেকে পরবর্তীতে আরেকটা হাইড্রা জন্ম নেয়, আরেকটা হাইড্রা কি হয়? জন্মগ্রহণ করে এই মুকুল থেকে। এই মুকুলগুলো নর্মালি দেখা যায় দেহের মধ্যে গ্রীষ্মকালে। কখন দেখা যায়? দেহের মধ্যে নর্মালি দেখা যায় গ্রীষ্মকালে। মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, এমসিকিউর জন্য আসবে। হুম, দেখা যায় কখন? গ্রীষ্মকালে দেখা যায়। ওকে, এখন কথা হচ্ছে গ্রীষ্মকালে কেন মুকুল দেখা যায়? আমি আবার বায়োলজি পড়াতে গেলে তারপর সব পড়ে ফেলি। যদি এটা আসবে না কখনো যে গ্রীষ্মকালে যেন মুকুল দেখা যায়, তবু আমি এটা বলি। গ্রীষ্মকালে হচ্ছে মিঠা পানিতে বেশি বেশি শ্যাওলা জন্মে। আর মিঠা পানিতে থাকে কে? হাইড্রা থাকে। তো শ্যাওলা যখন জন্মায়, ওই শ্যাওলা থেকে বিভিন্ন উদ্ভিদ জাতীয় ছোট ছোট উদ্ভিদ জন্মায় ওই শ্যাওলা থেকে, ওগুলো হচ্ছে হাইড্রা খাবার হিসেবে গ্রহণ করতে পারে। ওগুলো ওই খাবারগুলো গ্রহণ করার পর ওই পুষ্টি উপাদানের মাধ্যমে ওই গুলা থেকে যে পুষ্টি উপাদান পাচ্ছে, ওই পুষ্টি উপাদান থেকে মুকুলগুলা সৃষ্টি হচ্ছে। আর ওই মুকুল থেকে পরবর্তীতে আরেকটা হাইড্রা জন্ম নেয়। বুঝতে পারছি? ওকে, তারপর জননাঙ্গ। তো হাইড্রা কিন্তু মুকুল উৎপাদনের মাধ্যমে আরেকটা হাইড্রা জন্ম দিতে পারে। আর আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে যে যৌন প্রক্রিয়ায় হাইড্রা আরেকটা হাইড্রার জন্ম দিতে পারে। হ্যাঁ, তো যৌন প্রক্রিয়াটা নর্মালি হয় হেমন্ত আর শীতকালে। হ্যাঁ,
তো জনন প্রক্রিয়াটা হওয়ার জন্য আগে তো জননাঙ্গটা গঠন হতে হবে। এই জননাঙ্গটা দেহের মধ্যেই গঠন হয়, বুঝতে পারছি? দেহের কাণ্ডের উপরের অর্ধাংশ হচ্ছে কোণাকার শুক্রাশয়, আর নিচের অর্ধাংশ হচ্ছে গোলাকার কি বলে ডিম্বাশয় সৃষ্টি হয়। এই দেহের কাণ্ডের এই যে আমি বলি হেমন্ত আর শীতকালে এই দেহকাণ্ডের উপরের অংশে মাঝে মাঝে এরকম কোণাকার কি তৈরি হয়, শুক্রাশয় তৈরি হয়, আর নিচে হচ্ছে কি ডিম্বাশয় তৈরি হয়। হেমন্ত আর শীতকালে এই জননাঙ্গগুলো তৈরি হওয়ার পর এই শুক্রাণু তৈরি হয়। এই শুক্রাশয়ে কি তৈরি হয়, শুক্রাণু তৈরি হয়, আর এখানে হচ্ছে ডিম্বাণু তৈরি হয়। এরপর শুক্রাণু আর ডিম্বাণু মিলন ঘটে, এরপর এখানে কি জনন প্রক্রিয়া সম্পন্ন হয়। বুঝতে পারছি? আশা করি বোঝানো গেছে। তারপর কই গেল? আচ্ছা, এরপর হচ্ছে কি পাদচাকতি বা পদতল। পাদচাকতি মিশ্রিত আঠালো রসের মতন, এই যে পাঁচ চাকতি আছে না, পাঁচ চাকতি মানে হচ্ছে নিচের চাকতি, এখানে একটা চাকরির মতো অংশ আছে, এটা আঠালো রসের মতন কিছু জিনিস মিশ্রিত করে। এই আঠালো রসের সাহায্যে তলের সাথে লেগে থাকে, ফলে মাটির সাথে ওরা লেগে থাকতে পারে, বা যেখানে দাঁড়ায় আছে মানুষের সাথে কি ওই আঠা দিয়ে লেগে থাকতে পারে। হ্যাঁ, এটি বুদবুদ সৃষ্টি করে হাইড্রাকে ভাসিয়ে রাখতে পারে, আর ক্ষণপথ গঠনকারী কোষের সাহায্যে গ্লাইডিং বা অ্যামিবার চলন সম্পন্ন করে। এগুলো একটু মুখস্থ করতে হবে। বুদবুদ সৃষ্টি করতে পারে পানির মধ্যে যখন থাকে, এই পাদচাকতি দিয়ে বুদবুদ সৃষ্টি করে পানির মধ্যে, ফলে হাইড্রেট পানিতে বেশি থাকে। আর ক্ষণপথ গঠনকারী কিছু কোষ আছে, এদের এদের সাহায্যে স্লাইডিং বা অ্যামিবার চলন সম্পন্ন করে। চলনগুলো স্লাইডিং বলতেছে, গ্লাইডিং বা অ্যামিবার চলন সম্পন্ন করে। এই গ্লাইডিং অ্যামিবার চলন কি, এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। হ্যাঁ, তো এই হলো কি মোটামুটি একটা আইডিয়া পেলাম হাইড্রা নিয়ে। এবার হচ্ছে হাইড্রার অন্তর্গঠন। এতক্ষণ দেখলাম যে হাইড্রার বহির্গঠন মানে কি, হাইড্রাকে বাইরে থেকে দেখতে কেমন লাগে। এখন আমরা কি করবো, এখন আমরা করবো বহির্গঠন। আচ্ছা, এখানে দেহকাণ্ডের মধ্যে যে তিনটা অংশ থাকে, কোষিকা, মুকুল আর জননাঙ্গ, এই তিনটা জিনিস চাইলে ভুলে যেতে পারো। তাহলে ভুলে যেতে না যাস, শোনো আমি একটা ছন্দ দিই, কামিস কা মিস। আশা করি বুঝছো। কা দিয়ে হচ্ছে কি কোষিকা থাকে, মি দিয়ে হচ্ছে মুকুল থাকে, দৈর্ঘ্য দিয়ে হচ্ছে জননাঙ্গ থাকে। কোথায়? অনলি দেহকাণ্ডে। হ্যাঁ, তারপর হচ্ছে কোথায় যাবো এখন? তারপর হচ্ছে আমরা যাবো এবার হচ্ছে হাইড্রার অন্তর্গঠন। হাইড্রার অন্তর্গঠন মানে হচ্ছে ভিতরে দেখতে কেমন। হ্যাঁ, তো দেহ প্রাচীর এবং কেন্দ্রীয় পরিপাক সংবহন গ্রহ সিলিন্ডার দিয়ে গঠিত। আচ্ছা, সিলিন্ডারটা এখন পড়াই আমি। দ্বিস্তরী। আচ্ছা, হাইড্রা কি একটা দ্বিস্তরী ভ্রূণীয় পানি না? দ্বিস্তরী ভ্রূণীয় পানি। প্রথম দ্বিস্তরী ভ্রূণীয় পানি বলতে কি বোঝায়? এটা একটা জাইগোট হচ্ছে কি, জাইগোটটা আস্তে আস্তে বিভাজিত হইতে হইতে মাইটোসিস কোষ বিভাজন হইতে হইতে একটা থেকে দুইটা, সরি, একটা থেকে চারটা হয়। হুম, চারটা থেকে এরকম আস্তে আস্তে আটটা হবে। আটটা হইতে হইতে এরকম বহুকোষী ভ্রূণে পরিণত হবে, অনেকগুলো বহুকোষী ভ্রূণে পরিণত হবে। বহুকোষী ভ্রূণে পরিণত হওয়ার পর কোষগুলো আস্তে আস্তে সজ্জিত হয়ে স্তর গঠন করবে। কি গঠন করবে? স্তর গঠন করবে। হ্যাঁ, কিন্তু হাইড্রাইট যেহেতু নিডারিয়া পর্বের পানি, আর নিডারিয়া পর্বের পানিরা দুই স্তরের ভ্রূণীয় পানি মানে কি দুইটা স্তর গঠন করবে, ভ্রূণের মধ্যে দুইটা স্তর গঠন হয়। হ্যাঁ, এই দুই স্তরের যে কোষগুলো আছে, এই কোষগুলো থেকে এবার নানান ধরনের অঙ্গ প্রত্যঙ্গ গঠন হয়। অঙ্গ প্রত্যঙ্গ তো গঠন হবে না, নানান ধরনের কোষ গঠন হবে। এই দুই স্তরের ভ্রূণী কোষগুলো থেকে আবার বিভিন্ন কোষ গঠন হবে। কেন অঙ্গ প্রত্যঙ্গ কেন গঠন হবে না? কারণ হাইড্রা হচ্ছে যে কোষ টিস্যু মাত্রায় গঠন, কোষ আর টিস্যু মাত্রায় গঠন, বুঝতে পারছি? তার মানে টিস্যু গঠন হবে, অনেকগুলো কোষের টিস্যু গঠন হবে, কিন্তু অঙ্গ গঠন হতে পারবে না। তাহলে এই গেল কি দ্বিস্তরী ভ্রূণীয় প্রাণী। এখন কথা হচ্ছে এখানে দুইটা স্তর আছে। উপর বাইরের স্তরটাকে বলা হয় অ্যাক্টোডার্ম, বাইরের কি বলা হয় অ্যাক্টোডার্ম, আর ভিতরের স্তরটা কি বলা হয় অ্যান্ডোডার্ম। হুম, তো ওদের থেকে একটা কি তৈরি হয় আলটিমেটলি, কি তৈরি হয়? আলটিমেটলি তৈরি হচ্ছে একটা পূর্ণাঙ্গ হাইড্রা তৈরি হয় এই কোষগুলো থেকে। আর ওদের মাঝখানে কিন্তু ফাঁক থাকে, আমি ফাঁকটা দিতে ভুলে গেছি। ওদের মাঝখানে কিন্তু ফাঁক থাকে, ফাঁক অংশে যে নীল অংশে, এই নীল অংশে কি থাকে? এই নীল অংশ হচ্ছে ম্যাসোগ্লিয়া থাকে। এই নীল অংশ হচ্ছে জেলির মতন একটা পদার্থ থাকে, এগুলো পানির শ্রেণীবিন্যাসে পড়ায় আসছি। এগুলো কি বলা হয়? ম্যাসোগ্লিয়া বলা হয়। এগুলো কি বলা হয়? ম্যাসোগ্লিয়া বলা হয়। হ্যাঁ, তো ম্যাসোগ্লিয়া বলা হয়, একটু বুঝলাম। এরাই পূর্ণাঙ্গ। যখন একটা হাইড্রা গঠন হয়, একটা হাইড্রা দেখতে কেমন হয়? একটা হাইড্রা দেখতে নর্মালি এরকম হয়। হয়ে গেল। একটা হাইড্রা দেখতে নর্মালি এরকমই তো হয়। হুম, এই যে এটা একটা হচ্ছে হাইড্রা। ওকে, এখন হাইড্রার মধ্যে এই যে এটা হচ্ছে যে এই যে একটা গহ্বর পাওয়া যায় হাইড্রার ভিতরে যে গহ্বরটা পাওয়া যায়, দ্বিস্তরীয় ভ্রূণীয় প্রাণীদের ক্ষেত্রে এই গহ্বরটাকে বলা হয় সিলেন্টারন। এটাকে কি বলা হয়? সিলেন্টারন। হ্যাঁ, সিলেন্টারন বলা হয়। ওকে, এই হাইড্রার বাইরের স্তরটাকে কি বলা হয়? হাইড্রার এখন পূর্ণাঙ্গ প্রাণী যখন গঠন হয়ে গেছে, বাইরের স্তরটাকে বলা হয় এবার এপিডার্মিস। এটাকে বলা হয় এপিডার্মিস।
এপিডার্মিস। আর ভিতরের স্তরটাকে কি বলা হয়, এই যে ভিতরের স্তরটাকে বলা হয়, এই যে ভিতরের স্তরটাকে বলা হয় এন্ডোডার্মিস। এটাকে কি বলা হয়, এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস, হ্যাঁ, এন্ডো মানে কি ভিতরে, ডার্মিস মানে কি আবরণ বা স্তর, হ্যাঁ। এপি মানে কি বাইরে, এপি মানে কি বাইরে, এগুলো তো পরে আসে, আজীবন পরে আসছে, হ্যাঁ। তারপর হচ্ছে কি, এই যে দুই স্তরের মাঝখানে জেলির মতন পদার্থ থাকে, ওই যে ম্যাসোগ্লিয়া, ওই যে ম্যাসোগ্লিয়া, এই ম্যাসোগ্লিয়াটা পূর্ণাঙ্গ প্রাণী তৈরি হয়ে যাওয়ার পরে কি থাকে, এই যে ম্যাসোগ্লিয়াটা, হ্যাঁ। এই যে এখানে ম্যাসোগ্লিয়াটা, এই যে এখানে এখানে কি থাকে, এখানে হচ্ছে ম্যাসোগ্লিয়া থাকে, এই যে এগুলো কি ম্যাসোগ্লিয়া, বুঝতে পারছি, ম্যাসোগ্লিয়া। তাহলে অন্তর্গঠনটা আশা করি বুঝাই গেছে, অন্তর্গঠনটা আশা করি বুঝাই গেছে, হ্যাঁ। আর ইয়াকে কি বলা হয়, অ্যানোডার্মিসকে কেন গ্যাস্ট্রোডার্মিস বলা হয়, অ্যানোডার্মিসকে কেন গ্যাস্ট্রোডার্মিস বলা হয়, এগুলো আস্তে আস্তে আমরা পড়বো। অ্যানোডার্মিসের আরেক নাম কিন্তু গ্যাস্ট্রোডার্মিস, এন্ডোডার্মিসের আরেক নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। বুঝলাম যে এন্ডো মানে ভিতরের স্তর, সেই জন্য এটাকে এন্ডোডার্মিস বলছে, কিন্তু গ্যাস্ট্রোডার্মিস কেন বলছে, গ্যাস্ট্রো মানে কি খাবার পরিবারের সাথে কোনো না কোনোভাবে সম্পর্কযুক্ত আছে, হ্যাঁ। এটা কেমনে, এটা আমরা আস্তে আস্তে পড়বো, সামনে আসি। তারপর হচ্ছে কি, সিলোম আর সিলিন্ডারের মধ্যে পার্থক্য, এগুলো হচ্ছে মুখস্থ পড়া, এগুলো হচ্ছে ডাইরেক্ট মুখস্থ পড়া। মুখস্থ পড়া বলতে একটু সিলোমা কি আর সিলিন্ডার কি, এগুলো তো বুঝাই দিয়েছি আমি, বুঝাই দিয়েছি না। সিলোম হচ্ছে ত্রিস্তরীয় ভূমির পানিতে ক্ষেত্রে, ত্রিস্তরীয় ভূমির পানিতে ক্ষেত্রে যে গহ্বরটা পাওয়া যায় পূর্ণাঙ্গ পানিতে, যেটা দেহ গহ্বরটা পাওয়া যায় এটাকে সিলোম বলে। আর দ্বিস্তরীয় ভূমির পানিতে যে পূর্ণাঙ্গ পানিতে যে দেহ গহ্বরটা পাওয়া যায় এটাকে সিলিন্ডারম বলে, হ্যাঁ। এগুলো কি করে না করে, এগুলো হচ্ছে কি একটু মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ। তবে আরেকটা ওয়ে আছে এটা মুখস্থ করার, সেটা হচ্ছে ডিএমকে মেথড। কি মেথড, ডিএমকে মেথড। এই মেথডটা ফলো করলে দিনের সব ইজি টপিক হয়ে যাবে। ডিএমকে মেথড কি মেথড, মেথডের নাম হচ্ছে ডিএমকে মেথড। তো আমি একটু ডিএমকে মেথডের ফুল ফর্মটা লিখে দিই। ডি মানে হচ্ছে ডাইরেক্ট, ডি মানে কি ডাইরেক্ট, আর এম মানে কি মুখস্থ, আর কে মানে কি করো। এটাই এটাই মেথড, এই মেথডের মাধ্যমে কি মুখস্থ করতে হবে, আর এই মেথডের মাধ্যমে মুখস্থ করে কি পরীক্ষার খাতায় ছেড়ে দিয়ে আসতে হবে, এটা মাস্ট আসে, বুঝতে পারছি, ওকে। তাহলে আচ্ছা আমি তাও একটু পড়াই দিই, কারণ এটা সিলোম আর সিলিন্ডারের পার্থক্য অনেক ইম্পর্টেন্ট। ত্রিস্তরী প্রাণীতে দেহপ্রাচীর ভিতরে হচ্ছে দীর্ঘ প্রস্তুতনালী, বাইরের দিকে মধ্যবর্তী ফাঁকা স্থান। আর ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে মধ্যবর্তী ফাঁকা স্থানটা হচ্ছে সিলিন্ডার, ওকে। অবস্থান ভিতরে এবং বাইরের উভয়ের দিকে ম্যাসোডার উদ্ভিদ প্যারোটোনিয়াম পদ্মা থাকে, এটি প্যারোটোনিয়াম পদ্মা থাকে, এগুলো পড়াই আসে আমি অলরেডি সেমিনারে। সব দিক দিয়ে গ্যাস্ট্রোডার্মিস দিয়ে আবৃত থাকে, ওকে। তো এরপর হচ্ছে কি সিলোমিক পাউচ থেকে উদ্ভূত। সিলোমিক পাউচ দ্বারা বলতে বোঝাচ্ছে, সিলোমিক পাউচ এটা হচ্ছে, যদি এগুলো এখন ইন্টারে করা না তো আমি একটু পরে দিই। মার পেটে যখন ভ্রূণ থাকে, ভ্রূণটা প্রথমে এই ছোট একটা ছিদ্র থাকে, এই ছোট ছিদ্রটা থেকে শুরু করে আস্তে আস্তে বড় ছিদ্রযুক্ত একটা ভ্রূণে পরিণত হয়, হ্যাঁ। এই ছোট ছিদ্রটাকে বলা হয় পাউচ, এই ছোট ছিদ্রটাকে বলা হয় পাউচ। এই ধরনের ঘটনা কোথায় দেয়, অনলি দ্বিস্তরী ভূমির প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়, এটা দ্বিস্তরী ভূমির প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় না। ওদের ক্ষেত্রে কি দেখা যায়, ওদের ক্ষেত্রে হচ্ছে আর্কেন্টারিয়াম থেকে উদ্ভূত হয়, হ্যাঁ। তারপর হচ্ছে, আচ্ছা আমাদের দেহ গহ্বরটা কি একটা ত্রিস্তরী ভূমির প্রাণীদের দেহ গহ্বর না, কারণ আমরা কি ত্রিস্তরী ভূমির প্রাণী। তো আমাদের দেহ গহ্বরের মধ্যে দেখতো হৃৎপিণ্ড থাকে, যকৃৎ থাকে, ফুসফুস থাকে, বৃক্ক থাকে, কিন্তু এগুলো কি এত থাকে, সিলিন্ডারে থাকে, সিলিন্ডারে ফুল ফাঁকা। এই যে একটু আগে আসছে সিলিন্ডার কি, সিলিন্ডার হচ্ছে এই যে ফুল ফাঁকা, ফুল ফাঁকা, এখানে কিছু নাই, কোনো অঙ্গ প্রত্যঙ্গ কিছু নাই, হুম। এই যে তাহলে কি কোনো অঙ্গ অবস্থান করে না। তারপর সিলোমিক হচ্ছে, সিলোমিক তরল পূর্ণ থাকে, আর এটা হচ্ছে পানি বর্জ্য খাদ্য পদার্থে পূর্ণ থাকে, ওকে। পানি খাদ্য বর্জ্য পানি খাদ্য ও বর্জ্য পদার্থ কিভাবে পূর্ণ থাকে এটা আমি দেখাচ্ছি এখন। শুধু ব্যয়গব্বরের কাজ করে, আর এটা হচ্ছে কি ব্যয়গব্বর ও পরিপাক গহ্বরের আর সংবহন, এখানে আরেকটা কাজ হবে পরিপাক গহ্বর এবং সংবহনের কাজও করে, সংবহনের কাজও করে, হুম, ওকে। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল কর, এটা কি একটা হাইড্রা, হুম। সিলিন্ডারনকে, এই সিলিন্ডারনটাকে ইয়া বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরও বলা হয়। এটাকে কি বলা হয়, সিলিন্ডারনকে আরেকটা নামে ডাকা হয়, এটা হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার, গ্যাস্ট্রোভাস্কুলার, গ্যাস্ট্রোভাস্কুলার নামেও ডাকা হয়। কেন গ্যাস্ট্রোভাস্কুলার নামে ডাকা হয়, এটা হচ্ছে কথা। গ্যাস্ট্রোভাস্কুলার নামে এই কারণে ডাকা হয়, এই সিলিন্ডারন গহ্বরে হাইড্রা কি করে, খাবারগুলা মুখে গ্রহণ করে, হয়ে গেল, এই সিলিন্ডার গহ্বরের মাধ্যমে হাইড্রাগুলা কি করে মুখে, দেখা হচ্ছে কেন সেটা বুঝলাম না। এই যে খাবারগুলো কি মুখে গ্রহণ করে, মুখে গ্রহণ করার পর এখানে খাবারগুলো পরিপাক হয়, খাবারগুলো এখানে পরিপাক হয়, পরিপাক হওয়ার পর
খাবারগুলো আবার সংবাহিত হয়ে পরিবহিত হয়ে বর্জ্য পদার্থ আকারে আবার বাইরে চলে আসে। হ্যাঁ, তার মানে কি গ্যাস্ট্রো মানে কি, গ্যাস্ট্রো মানে হচ্ছে এখানে পরিপাক হচ্ছে। ভাস্কুলার মানে কি বর্জ্য পদার্থগুলো পরিবাহিত হয়ে আবার মুখ থেকে বের হয়ে যাচ্ছে, মুখছিদ্রটি বের হয়ে যাচ্ছে, বা এটাকে কি বলা, হাইপোস্ট্রম দিয়ে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাকে বলা হয়, সেই জন্য এই সিলিন্ডারটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার। সিলিন্ডারটাকে কি বলা হয়, সিলিন্ডারটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার। সিলিন্ডারকে কেন গ্যাস্ট্রোভাস্কুলার বলা হয়, সিলিন্ডারকে কেন গ্যাস্ট্রোভাস্কুলার বলা হয়, কারণ একই সাথে পরিপাকের কাজও ঘটে, পরিপাকের কাজও ঘটে, পরিপাকের কাজও ঘটে আবার কি করে, একই সাথে পরিপাকের কাজও ঘটে, আবার একই সাথে বর্জ্য পদার্থ নিষ্কাশনের কাজও করে, বর্জ্য পদার্থ নিষ্কাশনের কি করে, কাজ করে, বর্জ্য পদার্থ নিষ্কাশনের কাজ করে, সেজন্য এটাকে কি বলা হয়, গ্যাস্ট্রোভাস্কুলার বলা হয়। বুঝতে পারছি? ওকে, তাহলে সিলিয়াম আর সিলিন্ডারের পার্থক্য করাই ফেললাম। এখন হচ্ছে দেহ প্রাচীরের কোষসমূহ। দেহ প্রাচীরের কোষসমূহ আমরা কি বলছিলাম, আমরা একটা হাইট রাখছিলাম তাই না, একটা হাইট রাখছিলাম। হাইটটা কি এরকম ছিল, ধর এটা একটা হাইড্রা, যদি হাইড্রাটা হয়নি, এগুলো অনেক কি হাইড্রা, হাইড্রা, যাই হোক হাইড্রা, আমি কোনো রকম আঁকে দিচ্ছি এখন, ওয়ান শটে শেষ করতে হবে। এটা কি সিলিন্ডারন, এটা কি একটা হচ্ছে কি একটা সিলিন্ডারন, ওই যে দেহ গল্পটা হচ্ছে সিলিন্ডারন। হ্যাঁ, সিলিন্ডারন। তো বাইরের স্তরটাকে, এই যে বাইরের স্তরটা, এই যে বাইরের স্তরটা কোথায়, এই যে বাইরের স্তরটা আছে না, এই বাইরের স্তরটাকে আমরা কি বলতেছি, এপিডার্মিস, আর ভিতরের স্তরটাকে কি বলতেছি আমরা, এন্ডোডার্মিস। এই বাইরের স্তরে কিছু কোষ পাওয়া যায় আর ভিতরের স্তরে কিছু কোষ পাওয়া যায়। তো এপিডার্মিস মানে বাইরের স্তরে কি কি কোষ পাওয়া যায়, পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ। এটা হচ্ছে নিউরোসাইট, এটা হবে কি নিউরোসাইট। আচ্ছা, এখানটা আছে এই যে নিউরোসাইট বা নিউরোপ্লাস্ট কোষ থাকে বাইরের স্তরটাতে, বাইরের স্তরটাতে এর 7টা কোষ থাকে। আর তার মানে এখান থেকে এমসিকিউ আসে যে হাইপার এপিডার্মিসে কয় ধরনের কোষ থাকে, হাইপার এপিডার্মিসে 7 ধরনের কোষ থাকে। আমি আবারও বলতেছি, হাইপার এপিডার্মিসে কয় ধরনের কোষ থাকে, হাইপার এপিডার্মিসে 7 ধরনের কোষ থাকে। তারপর হচ্ছে এদের দুই স্তরের মাঝখানে মেসোগ্লিয়া থাকে, আমি দেখাইছিলাম এই যে এখানে একটু অংশ কি মেসোগ্লিয়া থাকবে, মেসোগ্লিয়া জেলিন কত পদার্থ থাকবে, মেসোগ্লিয়া থাকবে। তো মেসোগ্লিয়া থাকবে এখানে, এটা হচ্ছে অকোষীয়, অকোষীয় অকোষীয় কি সংযোগকারী স্তর, এটা আসবে এমসিকিউর জন্য আসে, এটা কি অকোষীয় সংযোগকারী স্তর, অকোষীয় সংযোগকারী স্তর। তারপর হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস হচ্ছে ভিতরের এন্ডোডার্মিসকে গ্যাস্ট্রোডার্মিস বলতেছে, এই যে এটা আর কি, এটা এই যে ভিতরের স্তরটা, 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 এটাকে কি বলতেছি, এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। এই গ্যাস্ট্রোডার্মিসেও 5 ধরনের কোষ পাওয়া যায়, তার মানে গ্যাস্ট্রোডার্মিসে কয় ধরনের কোষ পাওয়া যায়, 5 ধরনের, এটা এমসিকিউতে আসবে। পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ, গ্রন্থি কোষ বা ইন্টারস্টিশিয়াল কোষ, তারপর হচ্ছে সংবেদী কোষ বা স্নায়ু কোষ। এখন কথা হচ্ছে যে এপিডার্মিসে 7 ধরনের কোষ পাওয়া যায়, গ্যাস্ট্রোডার্মিসে 5 ধরনের কোষ পাওয়া যায়। তো এটা তো একদম ইজি মনে রাখা, এটা তো ভুলার কিছু নেই। এপিডার্মিসে 7 ধরনের কোষ পাওয়া যায়, আর গ্যাস্ট্রোডার্মিসে হচ্ছে 5 ধরনের কোষ পাওয়া যায়, বা এন্ডোডার্মিসে হচ্ছে 5 ধরনের কোষ পাওয়া যায়। এখন প্রশ্ন যদি করে এপিডার্মিসের মধ্যে নিচের কোন কোষগুলো থাকে, তার মানে 7টা কোষের নাম মুখস্থ করতে হবে। গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে নিচের কোন কোষগুলো থাকে না, বা কোন কোষগুলো থাকে, তার মানে 5টা কোষের নামই মুখস্থ করতে হবে। তো মুখস্থ করা তো একটু কঠিন আছে। তো মুখস্থ করার আমি সহজ একটা টেকনিক শিখিয়ে দিই। দাঁড়া, এই জায়গায় একটা পেজ খুলি, মুখস্থ করার সহজ একটা ইয়া করে দিই। প্রথম হচ্ছে এপিডার্মিসে কোন ধরনের কোষগুলো থাকবে, প্রথমে আমি কি করবো, এপিডার্মিসে কোষগুলো, নিজ পয়সাই সংগ্রহ, কি কি বলছি আমি, নিজ পয়সাই সংগ্রহ। সবসময় নিজের টাকাই খাবি, ঠিক আছে, অন্যের টাকায় খাবি না, নিজের টাকা জমাই, দরকার নিজে খাবি। হ্যাঁ, অন্যের টাকায় 3 বেলা বিরিয়ানি খাওয়ার থেকে নিজ টাকায়, নিজের টাকায় আলু ভর্তা ডাল দিয়ে খাওয়াও একটা শান্তির। সেজন্য বলে যে নিজ পয়সাই কি, নিজ পয়সাই সংগ্রহ। এখানে নিজ দিয়ে কি মনে রাখবি, নিধি হচ্ছে নিউরোসাইট। হুম, নিধি কি নিউরোসাইট, তার মানে নিউরোসাইট কোষগুলো এপিডার্মিসের স্তরের মধ্যে পাওয়া যায়, নিউরোসাইট। হ্যাঁ, তারপর হচ্ছে কি জ দিয়ে হচ্ছে জনন কোষ, জ দিয়ে হচ্ছে জনন কোষ, জনকোষগুলো কি এপিডার্মিসে পাওয়া যায়। তারপর হচ্ছে কি প দিয়ে হচ্ছে পেশি আবরণী কোষ, প দিয়ে কি পেশি আবরণী কোষ,
পেশি আবরণী কোষ। ওকে, তারপর হচ্ছে সদি কি সদি, অন্তঃস্থিতি দিয়ে কিছু নেই। সদি হচ্ছে যে সদি হচ্ছে সংবেদী কোষ। সদি কি সংবেদী কোষ বা স্নায়ু কোষ। হুম, এরকম একটা লেখ, আমি স্নায়ু লিখলাম, আছে তো সেই জন্য পয়সা দিয়ে স্নায়ু, স্নায়ু কোষ। হ্যাঁ, আর রশ্মি দিয়ে হচ্ছে যে অনেক ইম্পর্টেন্ট একটা কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ আছে, বানানটা হয় নাই, তোরা লিখবি সুন্দর করে, ইন্টারস্টিশিয়াল কোষ। তারপর হচ্ছে কি সংগ্রহ, সংগ্রহের মধ্যে সহদি হচ্ছে কি, সহদি হচ্ছে সংবেদী কোষ। সহদি কি সংবেদী কোষ। আর গ দিয়ে কি গ্র দিয়ে কি গ্রন্থি কোষ। শেষ, 7টা কোষ হয়ে গেছে। হ্যাঁ, তার মানে কি এপিডার্মিসের মধ্যে 7 ধরনের কোষ থাকে, কোন কোষগুলো থাকে এগুলো মুখস্থ করাও একটা সুন্দর পদ্ধতি আমি দিয়ে দিছি। হ্যাঁ, এবার যদি বলে গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস বা এই এন্ডোডার্মিসে 5 ধরনের কোষ পাওয়া যায়। এই 5 ধরনের কোষগুলোর নাম লেখো। হ্যাঁ, 5 ধরনের কোষ, শুধু এখানে নিচটা কেটে দিবি। এই নিচটা কেটে দিলে কি হয়ে যাবে, নিচটা কেটে দিলে হয়ে যাবে এটা কি এন্ডোডার্মিস, এন্ডোডার্মিসের কোষগুলা, এন্ডোডার্মিসের কোষগুলা, এন্ডোডার্মিসের কোষগুলা। কারণ কি আমরা এন্ডোডার্মিস কি থাকে 5টা কোষ, 5 ধরনের কোষ থাকে না, এটা এখানে মোট 7টা ছিল, তো নিচটা কেটে দিছি, মানে কি নিউরোসাইট আর জনন কোষ কেটে গেছে, মানে 2টা কোষ থাকে না গ্যাস্ট্রোডার্মিসে। তো 7 থেকে 2 বাদ গেলে কি থাকে 5 কোষ, 5টা থাকে। এই বাকি 5টা হচ্ছে কোথায় থাকে, এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিসে থাকে। বুঝতে পারছি? ওকে, এগুলো কিভাবে থাকে, এগুলো কিভাবে থাকে থাকে এটা একটু ভিজুয়ালাইজ করলে মজা হবে। দেখ, এটা হচ্ছে একটা বাইরের স্তর, এটা কি এপিডার্মিস, এই যে একটু অংশ হচ্ছে এপিডার্মিস, এটা পুরোটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস দ্বারা কি বোঝাচ্ছে, এপিডার্মিস দ্বারা বোঝাচ্ছে বাইরের স্তরটা। এই বাইরের স্তরের মধ্যে আমি বলছি 7 ধরনের কোষ থাকে, এভাবে লাইন সিরিয়ালি থাকে, এবার সিরিয়ালি থাকে। হ্যাঁ, প্রথম পেশি আবরণী কোষ থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে কি এই যে এই ছোট ছোট কোষগুলো দেখতেছো, এই ছোট ছোট কোষগুলা, এই যে ছোট ছোট, এই ছোট ছোট কোষগুলা, এই ছোট ছোট কালো কালো কোষগুলা, এই ছোট ছোট কোষগুলাই হচ্ছে কি এই যে ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ নিয়ে অনেক এমসিকিউ বা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, কেন আসতে পারে সামনে জানতে পারবি। ইন্টারস্টিশিয়াল কোষ। হ্যাঁ, তারপর হচ্ছে কি পেশি আবরণী কোষ, তারপর হচ্ছে এই যে নিউরোসাইট থাকে, এই যে নিউরোসাইট, এই যে নিউরোসাইট থাকে, নিউরোসাইট থাকে। তারপর হচ্ছে কি এই যে সংবেদী কোষ থাকে, সংবেদী কোষ, এটা হচ্ছে সংবেদী কোষ। এই যে একটু অংশ হচ্ছে সংবেদী কোষ। একটু অংশ আমি যদি একটু সুন্দর করে বলি, এই যে একটু অংশ হচ্ছে সংবেদী কোষ। একটু অংশ, একটু অংশকে কি বলা হয়, সংবেদী কোষ বলা হয়। বুঝতে পারছি? আর এই যে নিচে দিয়ে কি থাকে স্নায়ু কোষ, এগুলো কি স্নায়ু কোষ, এগুলো হচ্ছে স্নায়ু কোষ, যেগুলো হচ্ছে সুতাযুক্ত, সুতাযুক্ত, এই যে সুতাযুক্ত। আশা করি বুঝতে পারছি কোষগুলো কিভাবে থাকে, কিভাবে সিরিয়ালি একটা স্তরের মধ্যে সজ্জিত থাকে। হ্যাঁ, ওকে। এখন হচ্ছে যে এই কোষগুলোর কাজ কি, এই কাজগুলোও অনেক ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, সিকিউর জন্য। এই কাজগুলো কি সিকিউর জন্য ইম্পর্টেন্ট, আবার হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কি কি কাজ আছে আমরা একটু দেখি। প্রথম কথা হচ্ছে পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষ কি করে, পেশি আবরণী কোষের দেহ আবরণ সৃষ্টি করে, দেহের আবরণটা সৃষ্টি করে। তারপর হচ্ছে মায়োনিন পেশির মতন কাজ করে, মায়োনিন পেশির মতন কাজ করে। মায়োনিন পেশির মতন কাজ করে বলতে মানে চলতে সাহায্য করে। আমি যদি দেখাই, এই যে মায়োনিন, মায়োনিন পেশি হচ্ছে এগুলা। এই যে দেখ সুতার মতন কিছু অংশ আছে, এই যে সুতার মতন দেখছো কোথায়, এই যে সুতার মতন কিছু অংশ আছে, এই যে সুতার মতন পেশি আবরণী কোষে, পেশি আবরণী কোষে কি আছে, সুতার মতন কিছু অংশ আছে। এই সুতার মতন অংশগুলোকে বলা হয় কি বলা হচ্ছে মায়োনিন পেশি। এই মায়োনিন পেশি দিয়ে এগুলো চলতে সাহায্য করে, এগুলো হচ্ছে নর্মালি চলতে সাহায্য করে। মায়োনিন পেশির মতো কাজ করে। তারপর হচ্ছে মিউকাস দানা মিশ্রিত রস কিউটিকল গঠন করে দেহের পিচ্ছিল, এটা তো কিছু বুঝাবার নেই। তারপর হচ্ছে নেমাটোসিস বহন করে। নেমাটোসিসের কাজটা কি সেটা আমরা আস্তে আস্তে পড়বো। হ্যাঁ, তারপর হচ্ছে সংবেদী কোষ। সংবেদী কোষগুলো কি করে নাম শুনে বুঝাচ্ছে। হ্যাঁ, উদ্দীপনা সংগ্রহ করে, হয় উদ্দীপনা সংগ্রহ করে দেহ থেকে মস্তিষ্কে পাঠাবে, আর নতুন মস্তিষ্ক থেকে দেহে আসবে। হ্যাঁ, তো মস্তিষ্ক থেকে দেহে কখন আসবে না, মস্তিষ্ক থেকে দেহে আনে কোন কোষগুলা, মস্তিষ্ক থেকে দেহে আনে, মানে মস্তিষ্ক থেকে সিগন্যাল গুলা আমাদের আঙ্গুলে আসে বা হাতে আসে, মস্তিষ্ক থেকে সিগন্যালটা আসে দেহের বিভিন্ন অঙ্গে আসে, এটা হচ্ছে স্নায়ু কোষের কাজ। হ্যাঁ, এই যে স্নায়ু উদ্দীপনা দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে। আর সংবেদী কোষের কাজ কি, দেহ থেকে বিভিন্ন সিগন্যাল বা উদ্দীপনা মস্তিষ্কে সরবরাহ করে। পরিবেশ থেকে উদ্দীপনা, এই যে আলো, তাপ, স্পর্শ, রাসায়নিক উদ্দীপনা গ্রহণ করে, এগুলো স্নায়ু কোষে সরবরাহ করে। সংবেদী রোম বা এপিক্যাল সিলিয়া দিয়ে গঠিত, এপিক্যাল সিলিয়া নিয়ে গঠিত। সংবেদী কোষ বা কি নিয়ে গঠিত, এপিক্যাল সিলিয়া নিয়ে গঠিত, এপিক্যাল সিলিয়া। আচ্ছা, এপিক্যাল সিলিয়া দিয়ে কি বোঝাচ্ছে আমি একটু দেখি। এই যে আমি কি বলছিলাম সংবেদী কোষ, এগুলো বলছি না, সংবেদী কোষ হচ্ছে এইটা না, এটা হচ্ছে সংবেদী কোষ না, এই যে মাঝখানের অংশটা সংবেদী কোষ না। সংবেদী কোষে একদম চূড়ায় দেখ, একদম চূড়ায়, এই যে এই চূড়াটা দেখ, এই চূড়াটার মধ্যে একটা
সুতার মতন অংশ আছে, সুতার মতন চুলের মতন একটা অংশ আছে, দেখছো চুলের মতো একটা অংশ বেরিয়েছে। এপিকাল সিলিয়া বলতে কি বোঝায়? বায়োলজিতে সবসময় মনে রাখি এপিকাল মানে শীর্ষ। কারণ কেন? সংবেদী কোষের শীর্ষে, এই যে এটা কি শীর্ষস্থান না, এই শীর্ষের মধ্যে তার মানে কি একটা সিলিয়া থাকে। সিলিয়া বলতে কি বোঝায়? বায়োলজিতে সিলিয়া দ্বারা বোঝায় অলওয়েজ বুঝবি চুল। বায়োলজিতে সিলিয়া দ্বারা অবশ্যই কি বোঝায়? চুল, মানে শীর্ষে একটা চুল থাকে, সংবেদী কোষের শীর্ষে একটা চুল থাকে, সেই জন্য এটাকে বলা হয়, এই চুলটার নাম হচ্ছে এপিকাল সিলিয়া। আশা করি বুঝাইতে পারছি। তারপর হচ্ছে কি থাকে গ্রন্থিকোষ। এই গ্রন্থিকোষ কিছু বিভিন্ন ধরনের কাজ করে। একটা হচ্ছে মিউকাস ক্ষরণ করে, হ্যাঁ, কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে। মিউকাস ক্ষরণ করে কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে। তারপর হচ্ছে কি বুদবুদ সৃষ্টি করে, ভেসে থাকতে সাহায্য করে। তারপর হচ্ছে খাদ্য গলাধ করানো সাহায্য করে, ক্ষণপথ সৃষ্টি করে চলনে সাহায্য করে। হ্যাঁ, তার মানে ওদের মেইন কাজগুলো কি কি? লেগে থাকা, ভেসে থাকা, খাদ্য গলাধকরণ আর গ্লাইডিং চলন, এগুলোতে হেল্প করে। এগুলো মনে রাখবো। কেমনি গ্রন্থিকোষের কাজ লিখতে বললে আমরা তো আবার ভুলে যাওয়ার স্বভাব আছে। আমরা যেন না ভুলি, সেজন্য আমরা একটা ছন্দ শিখি। চল ভাগি, চল ভাগি, চ দিয়ে কি হবে? চ দিয়ে কি হবে? চ দিয়ে কি হবে? চ দিয়ে হচ্ছে যে কোথায় থাকে, কোথায় গেল? এই যে চ দিয়ে হচ্ছে চলনে সাহায্য করে, চ দিয়ে হচ্ছে চলনে সাহায্য করে। তারপর ল দিয়ে কি? ল দিয়ে কি দেখি বলতো? আচ্ছা ভাগ, আগে ভাগ এগুলো কমপ্লিট করি। ভা হচ্ছে কি? ভেসে থাকতে সাহায্য করে, এই যে ভেসে থাকা, ভেসে থাকা। হ্যাঁ, গ, গ দিয়ে কি হবে? গলাধকরণ, এই যে গলাধকরণ সাহায্য করে। হ্যাঁ, আর ল দিয়ে কি হবে? ল দিয়ে হচ্ছে লেগে থাকা, এই যে লেগে থাকা, লেগে থাকা মানে কোনো কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করে, এই যে লেগে থাকতে সাহায্য করে। আশা করি আমি বুঝাতে পারছি। ওকে, তারপর হচ্ছে কি, এবার হচ্ছে কিছু কোষের নাম আমরা পাইছি না, যে এপিডার্মিসের মধ্যে ইন্টারস্টিশিয়াল কোষ নামে একটা কোষ পাইছি, জনন কোষ নামে একটা কোষ পাইছি, নিউরোসাইট নামে একটা কোষ পাইছি। ইন্টারস্টিশিয়াল কোষটা কি কি করে? এটা কাজ কি? এটা খায় নাকি পরে? হ্যাঁ, ইন্টারস্টিশিয়াল কোষটা আরেক নাম হচ্ছে যে সংরক্ষিত কোষ বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সংরক্ষিত কোষ। সংরক্ষিত কোষ বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, পুরনো কোষের স্থান পূরণ করে। এই যে হাইড্রার যে স্বাভাবিক মৃত্যু নেই, হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই মানে, আমি যদি তোকে বলি, আচ্ছা আরেকটু আরেকটু পড়াইনি, পুরানো কোষের স্থান পূরণ করে। ধর এটা হাইড্রা, এটা হাইড্রা, ঠিক আছে তোর ভাই। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে হাইড্রা। তো হাইড্রার এই অংশটা, একটু অংশ আমি কেটে দিছি। কেটে দেওয়ার পর এখানে একটা ক্ষতস্থান হবে না? এই ক্ষতস্থানটা আবার পূরণ করে দিবে কে? এই ক্ষতস্থানটা আবার পূরণ করে দিবে ইন্টারস্টিশিয়াল কোষ। বুঝতে পারছিস? তারপর হচ্ছে কি পুরানো কোষের স্থান পূরণ করে। হ্যাঁ, একটু দাঁড়া, অনুভব মেসেজ দিলে কেন? আচ্ছা তাহলে আমি কি বলতেছিলাম, আমরা বলছি পুরোনো কোষের স্থান পূরণ করে। ওকে, তারপর হচ্ছে কিছু কিছু পুরোনো কোষ, এই ক্ষত স্থান পূরণ করে বলতে পুরোনো কোষের স্থান পূরণ করে এটা বুঝাইনি, এটা আমি বাদ থেকে একটা জিনিস বুঝাইছি। আচ্ছা, পুরোনো কোষের স্থান পূরণ করে মানে কি? মানে ধর কোনো একটা কোষ ড্যামেজ হয়ে গেছে, এই ড্যামেজ হয়ে গেছে, ড্যামেজ হয়ে যাওয়ার পর এটা মৃত্যু হইতে হবে, তো মৃত্যু হয়ে গেছে, তার মানে এই কোষের স্থানটা আবার পূরণ করে দেবে কে? ইন্টারস্টিশিয়াল কোষগুলো আবার পূরণ করে দিবে। হুম, তারপর হচ্ছে যে ব্রেইনের মতো, ব্রেইন হচ্ছে একজন বিজ্ঞানী, ব্রেইনের মতো দেহের সকল কোষে ৪৫ দিন পর পর ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। দেহের সকল কোষ ৪৫ দিন পর পর ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। এটা এমসিকিউর জন্য আসে, কতদিন পর পর ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। তার মানে কি হাইড্রার যে কোষগুলো আছে ওই কোষগুলো হচ্ছে ৪৫ দিনের মধ্যে হচ্ছে কি ড্যামেজ হয়ে যায় বা মৃত্যুবরণ করে। ওই মৃত্যুবরণ করার ফলে ওই কোষগুলো ক্ষতস্থান পূরণ করে থেকে আবার ইন্টারস্টিশিয়াল কোষ, এটা ৪৫ দিন পর পর হয়, প্রতিস্থাপিত হয়। হ্যাঁ, কোষের এই বৈশিষ্ট্যকে টটিপটেন্সি বলে। প্রয়োজন মতো যে কোনো কোষে পরিণত হতে পারে, প্রয়োজন মতো যে কোনো কোষে পরিণত হওয়ার ক্ষমতা রাখে ইন্টারস্টিশিয়াল কোষ। এইটাই হচ্ছে যে হাইটের মেন পুনরুৎপত্তি ঘটনার মানে ভিত্তি। মেন পুনরুৎপত্তি ঘটনাটা যেটা ঘটে, এটার মেন কারণ হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। কারণ কেন? ও ইন্টারস্টিশিয়াল যে কোষগুলো আছে না, এই যে আমরা দেখাইছি একটু আগে ছবি দেখাইছি, হুম, এই যে এগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, এগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো কি জানো? এই যে হাইটার যদি আমরা মাথা কেটে দিই, ধর হাইটার একটু অংশ কি মাথা, একটু অংশ কি মাথা, এই মাথাটা আমরা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর হাইটার এখন এরকম হয়ে গেছে না, এরকম হয়ে গেছে না? এখন মাথাটা আবার পূরণ করে দেয় কে? এই ইন্টারস্টিশিয়াল কোষ যেগুলো আছে, এই ইন্টারস্টিশিয়াল কোষগুলা যে কোনো কোষে পরিণত হতে পারে। ওরা আবার মাথায় যে কোষগুলো ছিল ওই কোষগুলোতে পরিণত হয়ে মাথার আবার ফিল আপ করে দেয়। এটাই বলে পুনরুৎপত্তি ঘটনা। ঠিক আছে, এই ঘটনাটা মেনলি ঘটে ইন্টারস্টিশিয়াল কোষের কারণে। বুঝতে পারছি? তাহলে এমসিকিউ আসলে আশা করি পারবো। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে পুনরুৎপত্তি মুখসৃষ্টিতে অংশগ্রহণ করে, মুখসৃষ্টিতে অংশগ্রহণ করে, মোস্ট ইম্পর্টেন্ট কথা, মুখসৃষ্টিতে অংশগ্রহণ করে নিচে কোনটি? হ্যাঁ, ইন্টারস্টিশিয়াল কোষ হবে। যৌন জননে অংশগ্রহণ করে, মুখসৃষ্টির মাধ্যমে জনন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, আবার যৌন জনন প্রক্রিয়া কি করে? জনন প্রক্রিয়া সম্পন্ন করে। তারপর হচ্ছে নিউরোসাইট নামে কিছু কোষ পাওয়া যায়। নিউরোসাইট কোষগুলো কি করে, কেমনে খায় না পরে, এগুলো আমি আস্তে আস্তে পড়াবো। হ্যাঁ দেখ,
48 ঘন্টার মধ্যে নতুন নিউরোসাইট সৃষ্টির মাধ্যমে ব্যবহৃত নিউরোসাইট প্রতিস্থাপিত হয়। ধর একটা নিউরোসাইট ব্যবহৃত হয়ে গেছে, নিউরোসাইট অনেকগুলো থাকে, হ্যাঁ স্বাভাবিক। নিউরোসাইট কোন কোষগুলো ছিল? নিউরোসাইট কোষগুলো ছিল যে এগুলো হচ্ছে নিউরোসাইট কোষগুলো ছিল, এই যে এটা হচ্ছে নিউরোসাইট কোষ। এই নিউরোসাইট কোষগুলো যখন একবার ইউজ হয়ে যাবে, ব্যবহৃত হয়ে যাবে, তখন হচ্ছে কি ও 48 ঘন্টার মধ্যে ওই নিউরোসাইট কোষটা কি নষ্ট হয়ে যায়। ওই নিউরোসাইট কোষের জায়গায় আরেকটা নিউরোসাইট কোষ জন্মগ্রহণ করে। হ্যাঁ, তার মানে কি 48 ঘন্টার মধ্যে একটা ব্যবহৃত নিউরোসাইট কোষ নষ্ট হয়ে যায়, 48 ঘন্টার মধ্যে তার মানে কি আরেকটা নতুন নিউরোসাইট দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়, আরেকটা নতুন নিউরোসাইট দ্বারা কি হয়ে যায়? প্রতিস্থাপিত হয়ে যায়। কত ঘন্টার মধ্যে? 48 ঘন্টার মধ্যে। 48 ঘন্টার মধ্যে। মোস্ট ইম্পর্টেন্ট কথা এটা লাগবে। ওকে, তারপর হচ্ছে কি ম্যাসোগ্লিয়া। ম্যাসোগ্লিয়া আছে, এটা বোঝাবার আগে নিউরোসাইট একটু বুঝে দিই। নিউরোসাইট কোষের কি আমি চিত্র রাখি না, এই যে এটা হচ্ছে নিউরোসাইট। আচ্ছা, নিউরোসাইট কোষ নিয়ে তার মানে কি সামনে পড়া আছে, সামনে পড়া আছে, তখন ডিটেলসে বলবো আমি। তখন কি বলবো? তখন ডিটেলসে আমি তোদেরকে বলবো। এখন কথা হচ্ছে এখন যা করতেছি তাই তাই। তার মানে কি এপিডার্মিস শেষ। এপিডার্মিসে কোন কোন কোষগুলো থাকে, মানে বাইরের স্তরে কোন কোষগুলো থাকে, এই কোষগুলোর কাজ কি খায় না পরে, এগুলো সব করে ফেলছি। এখন এরপর কি আসে? এরপর হচ্ছে ম্যাসোগ্লিয়া। হাইড্রার এপিডার্মিস, এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মধ্যবর্তী স্থানে হচ্ছে ম্যাসোগ্লিয়া থাকে। হ্যাঁ, পুরুত্ব 5 চাকতিতে, পদচাকতিতে হচ্ছে সর্বাধিক পুরু। এই ম্যাসোগ্লিয়াটা হচ্ছে পদচাকতির দিকে একটু বেশি পুরু, আর কোষিকাতে সবথেকে পাতলা। কোষিকাতে হচ্ছে সবথেকে পাতলা। হ্যাঁ, এই পুরুত্বটা। তারপর হচ্ছে কি 0.1 মাইক্রোমিটার পুরু, 0.1 মাইক্রোমিটার পুরু। জেলির ন্যায় আঠালো, স্বচ্ছ, স্থিতিস্থাপক, প্রোটিন নির্মিত। এই যে মেসোগ্লিয়াটা কি নির্মিত? প্রোটিন নির্মিত। এটা আসবে এমসিকিউতে। মেসোগ্লিয়াটা কি নির্মিত? প্রোটিন নির্মিত। ধাত্র বা ম্যাট্রিক্স পদার্থ অকোষীয়। মেসোগ্লিয়া হচ্ছে অকোষীয়। তার মানে এটাও আসে যে হাইটের মধ্যে অকোষীয় নিচের কোনটি? অকোষীয় উপাদান নিচের কোনটি? মেসোগ্লিয়া। বুঝতে পারছি? তারপর হচ্ছে কি নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে। এই ম্যাসোগ্লিয়াটা নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে। ম্যাসোগ্লিয়ার কাজ আসতে পারে সৃজনশীল, ম্যাসোগ্লিয়ার কাজ আসতে পারে, বা এমসিকিউতে ম্যাসোগ্লিয়ার নিচের কোনটি ম্যাসোগ্লিয়ার কাজ নয়, বা নিচের কোনটি ম্যাসোগ্লিয়ার কাজ, এগুলো আসতে পারে। তারপর হচ্ছে কি দুটি কোস্তরের ভিত্তিঝিল্লি হিসেবে কাজ করে। দুটি কোস্তরের ভিত্তিঝিল্লি। আচ্ছা, আমাকে বলতো ম্যাসোগ্লিয়াটা কোথায় থাকে? এটা যদি ম্যাসোগ্লিয়া হয়, উপরে হচ্ছে যে একটু অংশ হচ্ছে এপিডার্মিস, আর এটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, ঠিক আছে? মাঝখানে হচ্ছে ম্যাসোগ্লিয়া থাকে, তাই না? এখন একটা কথা চিন্তা করতো, এপিডার্মিসটা শুরু হয়েছে এখান থেকে না? এই যে শুরু হয়েছে এখান থেকে না? এই যে এই জায়গা থেকে শুরু হয়েছে না? এই জায়গা থেকে শুরু হয়েছে না? তার মানে কি এপিডার্মিস যে শুরু হয়েছে, এটা বৃত্তি হিসেবে কাজ করতেছে না? এপিডার্মিসটা কার উপর ভর করে আছে? ম্যাসোগ্লিয়ার উপর ভর করে আছে। ঠিক সেম ভাবে গ্যাস্ট্রোডার্মিসটা কার উপর ভর করে আছে? কি বলে, ম্যাসোগ্লিয়ার উপর ভর করে আছে। সেজন্য এটাকে কি বলা হয়? ভিত্তি বলা হয়। দুইটা স্তরের ভিত্তিঝিল্লি হিসেবে কাজ করে। হ্যাঁ, তারপর হচ্ছে পেশি প্রবর্তনগুলো সংযুক্তি তল হিসেবে কাজ করে। এটা তো লাগবে। সংকোচনশীল মায়োফাইব্রিল ধারণ করে। সংকোচনশীল মায়োফাইব্রিল ধারণ করে। এটা বুঝার কিছু নেই, এটা জাস্ট মুখস্থ করতে হবে। সংকোচনশীল মায়োফাইব্রিল ধারণ করে। এটা নিয়ে কোনো প্রশ্ন আসবে না। আচ্ছা, এবার হচ্ছে কি গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিসে বা অন্তত্বকে কোন ধরনের কোষগুলো থাকে? হ্যাঁ, ওই যে আমি বলছিলাম না, নিচ পশায় সংগ্রহ, ওখান থেকে নিচটা কেটে দিলে পশায় সংগ্রহ, ওগুলো হচ্ছে কি গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো। হ্যাঁ, যেমন কি কি থাকে? পেশি আবরণী কোষ থাকে, গ্রন্থি কোষ থাকে, ইন্টারস্টিশিয়াল কোষ থাকে, সংবেদী কোষ থাকে, স্নায়ু কোষ থাকে। এদের কাজগুলো তো আমি অলরেডি পড়াই দিচ্ছি ওই সেম কাজগুলাই। এটা পেশি আবরণী কোষগুলো কি থাকে? আচ্ছা, পেশি আবরণ গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে আবার যে পেশি আবরণী কোষগুলো থাকে, ওগুলো আবার দুই ধরনের কোষ থাকে। একটা হচ্ছে ফাজেলার যুক্ত কোষ থাকে কিছু, আর একটা হচ্ছে ক্ষণপথযুক্ত কোষ থাকে। হ্যাঁ, দেহকে সরু ও মোটা করে। পেশি আবরণী কোষগুলো কি করে? দেহকে সরু আর মোটা করে, আর স্ফিংটারের মতো কাজ করে। স্ফিংটার মানে কি? স্ফিংটার মানে হচ্ছে একটা সরু পথ। হ্যাঁ, একটা সরু পথ, যে সরু পথটা চাইলে বন্ধ হইতে পারে, চাইলে বন্ধ হয়ে যেতে পারে, আবার চাইলে আবার খুলে যেতে পারে। হ্যাঁ, স্ফিংটার মানে কি? আমি বলছিলাম না কার্ডিক স্ফিংটার, পাইলোরিক স্ফিংটার মনে আছে? ওই যে পাকস্থলী একটা চিত্র আছে, এটা কি পাকস্থলী? এখান থেকে হার্টের কাছাকাছি একটা ছোট ছিদ্র থাকে, এটাকে বলা হয় কার্ডিয়াক স্ফিংটার। কার্ডিয়াক মানে কি? হার্টের কাছাকাছি থাকে বলে এটাকে কার্ডিয়াক স্ফিংটার বলে। এটা একটা সরু ছিদ্রপথ। এই ছিদ্রপথটা চাইলেই বন্ধ হয়ে যেতে পারে, আবার চাইলে খুলে যেতে পারে, এটাকে স্ফিংটার বলে। আর এখানে হচ্ছে ডিউডেনামের দিকে যে পথটা গেছে সরু ছিদ্রপথ, ওটাকে বলা হয় পাইলোরিক স্ফিংটার। পাইলোরিক স্ফিংটার হচ্ছে যে ইয়ারটা কি বলে, এটা একটা ছোট ছিদ্রপথ, চাইলে বন্ধ হয়ে যেতে পারে, আবার চাইলে খুলে যেতে পারে। বুঝতে পারছি? ওকে, তাহলে কি গেল? এগুলো হচ্ছে স্ফিংটারের মতন কাজ করে পেশি আবরণী কোষগুলা। তারপর হচ্ছে যে ওকে, তারপর যে গ্রন্থি কোষ হচ্ছে দুই ধরনের কোষ মিশ্রণ করে, মিউকাস ক্ষরণকারী, তারপর হচ্ছে এনজাইম ক্ষরণকারী। খাদ্যবস্তু গলাধঃকরণে ও পরিপাকে সাহায্য করে। হ্যাঁ, খাদ্যবস্তু গলাধঃকরণ আর পরিপাকে সাহায্য করবে কি? গ্রন্থি কোষ। আর ইন্টারস্টিশিয়াল কোষ কি করবে? প্রয়োজনীয় যে কোনো কোষ গঠন করতে পারবে, বা প্রয়োজনীয় যে কোনো কোষে পরিণত হইতে পারবে। হ্যাঁ, তো ইন্টারস্টিশিয়াল কোষের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে টটিপটেন্সি। এই যে টটিপটেন্সি কই পড়াইলাম, এখন একটু আগে পড়াইছি। এই যে টটিপটেন্সি, ইন্টারস্টিশিয়াল কোষের টটিপটেন্সি কি? এই জিনিসটা ব্যাখ্যা করতে বলতে পারে। টটিপটেন্সি মানে হচ্ছে ওরা এক ধরনের কোষ, এমন ধরনের কোষের স্কিল, ওটা যে কোনো ধরনের কোষে পরিণত হতে পারে। হ্যাঁ, ধর তোর ব্রেন হারাই গেছে, এখন ব্রেন হারাই যাওয়ার পর
তোর মধ্যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো আছে, ইন্টারস্টিশিয়াল কোষগুলো ব্রেনে পরিণত হয়ে যেতে পারে, বুঝতে পারছি? ওকে, তারপর হচ্ছে কি এগুলো সংবেদী কোষ আর স্নায়ু কোষ, এগুলো তো পারার কথা। সংবেদী কোষ হচ্ছে যে কি আমাদের দেহের উদ্দীপনাগুলো ব্রেনে যাবে, আর স্নায়ু কোষ হচ্ছে কি যে কোষগুলো ব্রেনের সিগন্যাল আমাদের দেহে আনবে, ঠিক আছে? আমাদের না, হাইটার আর কি, আর আমাদের ক্ষেত্রে আমাদেরটা হবে। তারপর হচ্ছে কি এগুলো হচ্ছে কি এই যে গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে যে পাঁচটা কোষ থাকে, পাঁচটা কোষ সিরিয়ালিজে থাকে এটা। এই যে দেখ, কিছু পেশি আবরণী কোষ আছে, কিছু পেশি আবরণী কোষ আছে, এগুলো হচ্ছে সিলিয়াযুক্ত বা ফ্লাজেলাযুক্ত, এগুলোকে বলে ফ্লাজেলাযুক্ত পেশি আবরণী কোষ। আর কিছু পেশি কোষ আছে, এগুলো হচ্ছে কি ক্ষণপথ। এই দেখ, এখানে একটা ক্ষণপথ গঠন করছে, ক্ষণপথ গঠনকারী পেশি কোষ, বুঝতে পারছি? তারপর হচ্ছে এগুলো কি ইন্টারস্টিশিয়াল কোষ, তারপর হচ্ছে গ্রন্থি কোষ আছে, এগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ হচ্ছে এগুলা। তারপর হচ্ছে এগুলো হচ্ছে স্নায়ু কোষ, সংবেদী কোষ, এগুলো আছে, এগুলো হচ্ছে নিউক্লিয়াস, কোষগুলোর নিউক্লিয়াস। আর এই যে ছোট ছোট ছিদ্রগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। ওকে, তারপর হচ্ছে কি আদর্শ নিউরোসাইট বা হচ্ছে কি নিউরোপ্লাস্ট। এবার হচ্ছে আমি কি বলছিলাম, নিউরোসাইট নিয়ে একটা বড় পড়ালেখা করবো বলছিলাম না? তো এখন হচ্ছে নিউরোসাইট চলে আসছে, নিউরোসাইট কোষগুলো একটু দেখি। হ্যাঁ, তাহলে নিউরোসাইট কোষগুলা দেখতে কেমন, এদের আকার কেমন? এটা হচ্ছে গোলাকার হইতে পারে, ডিম্বাকার হইতে পারে, নাশপাতি আকার হইতে পারে, পেয়ালাকার হইতে পারে, লাঠিম আকৃতির হইতে পারে। এটা কিভাবে মনে রাখবো? গোল ডিম পেলাম না, গোল ডিম পেলাম না, গোল মানে কি গোলাকার, ডিম মানে কি ডিম্বাকার, পেলাম না হচ্ছে কি পেয়ালা, পেয়ারার মতন, ঠিক আছে, পেয়ালার আকার। তারপর হচ্ছে লাউ দিয়ে আবার লাঠিমও আছে, আর না দিয়ে হচ্ছে কি নাশপাতি আকৃতির, বুঝতে পারছি? ওকে, তারপর হচ্ছে আবরণ। নিউরোসাইটে কি দ্বিস্তরী আবরণ আবৃত, স্তর দুটির মাঝখানে দানাদার সাইটোপ্লাজম এবং গোড়ার দিকে একটি নিউক্লিয়াস থাকে। তো আমি এগুলো দেখাবো আস্তে আস্তে। আচ্ছা, আমি এখন দেখাই। এটা কি, এটা হচ্ছে একটা নিউরোসাইট কোষ, এটা একটা নিউরোসাইট কোষ। শুধু এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে এই নিউরোসাইট কোষগুলোতে মানে সুতার অংশটা ভিতরে আছে, আর এখানে সুতার অংশটা বাইরে আসছে। সুতার অংশটা কখন বাইরে আসে? যখন কাউকে শিকার করে, শিকার করার জন্য হচ্ছে সুতার অংশটা বাইরে আসে। আর সুতার অংশটা যখন ভিতরে থাকে তখন নিউরোসাইট কোষটা এরকম দেখে। তাহলে নিউরোসাইট কোষে কোথায় কি থাকে একটু দেখি। একটু আগে বলছি নিউরোসাইট কোষে গোড়ার দিকে নিউক্লিয়াস থাকে, এই যে গোড়ার দিকে নিউক্লিয়াস আছে, এই যে এটা কি নিউক্লিয়াস, গোড়ার দিকে নিউক্লিয়াস আছে। তারপর হচ্ছে কি ইয়াতে কি বলে নিউরোসাইট কোষের মধ্যে, নিউরোসাইট কোষ হচ্ছে দুই স্তর দ্বারা গঠিত, দ্বিস্তরী। এই দেখ, এটা হচ্ছে বাইরের স্তর, এটা হচ্ছে বাইরের স্তর, আর এটা হচ্ছে কি ভিতরের স্তর, এই যে এটা হচ্ছে কি ভিতরের স্তর। তার মানে দুইটা স্তর দ্বারা গঠিত, এটাও কমপ্লিট। এরপর কি বলতেছে, নিউরোসাইটের মধ্যে কি বলে নেমাটোসিস থাকে, নেমাটোসিস কি, নেমাটোসিস হচ্ছে এই দেখ, এটার বাইরের স্তর, এটা ভিতরের স্তর, ভিতরের স্তরটার মধ্যে আবার দেখ একটা থলির মতো অংশ গঠন করছে, থলির মতন অংশ গঠন করছে, এই থলির মতন অংশ পুরাটাকে বলা হচ্ছে নেমাটোসিস। এই পুরাটাকে, এই পুরা থলির মতন অংশটাকে কি বলা হচ্ছে, পুরা থলির মতন অংশটাকে বলা হচ্ছে নেমাটোসিস। এ দেখ, সুতাগুলো যখন সুতাগুলো যখন শিকারের সময় বের হয়ে আসে এরকম, তখন এই খালি অংশটা এই থলির মতন অংশটা হচ্ছে কি নেমাটোসিস, বুঝতে পারছি? এবার হচ্ছে যে যে সুতার মতো অংশটা থাকে, এই সুতার মতো অংশটার মধ্যে গোড়ার অংশটা হচ্ছে, সুতার গোড়ার অংশটা হচ্ছে এরকম মোটা একটা ঢাকনার মতন, এই মোটা একটা ঢাকনার মতন, এই মোটা ঢাকনার মধ্যে উপরের অংশটা একটু চড়া, এই যে উপরের অংশটা একটু চড়া, এই চড়া অংশটাকে বলা হয় পার্ট বা শ্যাফট। এই যে পার্ট, এই যে এই চিত্রে আরো ভালোভাবে বোঝা যাচ্ছে, যখন এবার উল্টাভাবে বেরোয় আসে, সুতাটা বেরোয় আসে, তখন এই নিচের অংশটা, এই চড়া অংশটাকে বলা হয় পার্ট বা শ্যাফট। হুম, আর উপরে একটা ঢাকনার মতন অংশ থাকে, এই ঢাকনাটা এখন নিচে নেমে গেছে, যদিও ঢাকনাটা যখন বেরোয় আসে তখন হচ্ছে ঢাকনাটা নিচে নেমে গেছে। এই ঢাকনার অংশটাকে বলা হয় অপারকুলাম, এই ঢাকনার অংশটাকে কি বলা হয়, অপারকুলাম বলা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে দেখ, এখানে বড় বড় দুইটা কাটা আছে, কাটা সুতার মধ্যে এরকম কাটার মতন একটা দুইটা কাটা আছে, দুইটা না অ্যাকচুয়ালি তিনটা আছে, 3 নাম্বার কাটাটা দেখা যাচ্ছে না, কারণ কাটাটা চিত্রের ওই পাশে থাকার কারণে 3 নাম্বার কাটাটা দেখা যাচ্ছে না। তাহলে এই কাটা, বড় কাটা অংশটাকে কি বলা হয়, বার্ব। এই বড় কাটা অংশটাকে কি বলা হয়, বড় কাটা অংশটাকে বলা হয় বার্ব। হ্যাঁ, তারপর দেখ ছোট ছোট কিছু কাটা বের হয়, ছোট ছোট কিছু কাটা, এই ছোট ছোট কাটাগুলো এই চিত্রে দেখা যাচ্ছে না, যখন সুতাটা বের হয়ে আসে তখন এই ছোট ছোট কাটাগুলো দেখা যায়। এই ছোট ছোট কাটাগুলোকে বলা হয় কি বলা হয় এগুলাকে, এটা কি বলা হয় আমি তো ভুলে গেলাম। আচ্ছা, বারবিওল। এই ছোট ছোট কাটাগুলোকে কি বলা হয়, বারবিওল। এই ছোট ছোট কাটাগুলোকে কি বলা হয়, এই ছোট ছোট কাটাগুলোকে বলা হয় বারবিওল। তার মানে সুতার অংশটাও মোটামুটি শেষ। হ্যাঁ, তারপর হচ্ছে যে আর চিকন এই রশির মতন যে অংশটা, এটাই হচ্ছে পেঁচানো থাকে, এটাকে বলা হয় পেঁচানো সুতা। হ্যাঁ, আর এটা হচ্ছে সুতার গোড়া, সুতার গোড়াটা হচ্ছে যে নর্মালি হচ্ছে কি থাকে, বড় থাকে আর কি, একটু মোটা, এটাকে বার্ব বলি, বার্ব। আর বার্বের মধ্যে কি থাকে, বড় কাঁটাগুলাকে বলা হচ্ছে, সরি বার্ব বলতেছি, যেটাকে আমরা বার্ব বলি, বার্ব বা শ্যাফট। আর বড় এখানে যে বড় কাঁটাগুলো পাওয়া যায় এগুলাকে বলা হয় কি বলা হয়, বার্ব। আর ছোট কাঁটাগুলোকে কি বলা হয়, বারবিয়ল। আর অপারকুলাম ঢাকনা, এই অপারকুলাম ঢাকনাটা এরকম খুলে যায়, খুলে গিয়ে এটাকে বলা হয় অপারকুলাম ঢাকনা, এই যে ঢাকনাটা। হ্যাঁ,
আরেকটা জিনিস পড়াইতে হবে, সেটা হচ্ছে এই যে মিডোসিল, এই যে কোনার মতন একটা অংশ পাওয়া যায়, কোনার মতন অংশ একটা দেখা যাচ্ছে, এই কোনার মতো অংশ, এই কোনার মতো অংশটাকে বলা হয় মিডোসিল। এটা হচ্ছে ট্রিগার হিসেবে কাজ করে। মিডোসিল, মিডোসিলটা কি হিসেবে কাজ করে? এই মিডোসিলটা হচ্ছে ট্রিগার হিসেবে কাজ করে, ট্রিগার। কি হয়ে যাচ্ছে কেন? এখানে দাগ ফলানো যাচ্ছে না। ওকে, তাহলে এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে নিউক্লিওসিড। এটাকে কি বলা হচ্ছে? সরি, নিউক্লিওসিড লেখাই আছে, এটা কি হিসেবে কাজ করতেছে? এটা কাজ করছে ট্রিগার হিসেবে। এটা কি হিসেবে কাজ করতেছে? এটা কাজ করতেছে ট্রিগার হিসেবে। ট্রিগার হিসেবে কাজ করতেছে বলতে কি, ট্রিগার হচ্ছে গুলির ট্রিগার। গুলির ট্রিগারে টিপ দিলে কি হয়? গুলিটা বের, বন্দুকটা বেরিয়ে আসে না? ঠিক সেম ভাবে এখানেও একটা কাজ করে। যখন শিকার, শিকার যখন ওর স্পর্শে আসে, কোনো একটা পোকাধর ওর স্পর্শে আসছে, এই নিউরোসিলটাকে কি করছে? টাচ করছে, হালকা করে টাচ করছে, হালকা করে টাচ করছে মাত্র এই সুতাটা দুম করে বেড়ে যাবে, বের হয়ে পোকাটাকে পেঁচে ধরবে, পেঁচে ধরে ভিতরে নিয়ে আসবে। বুঝতে পারছি? ভিতরে নিয়ে আসবে না, ভিতরে না নিয়ে আসলে চলে। মোট কথা, এখানে কোনো একটা পোকা স্পর্শ করছে বা শিকার স্পর্শ করছে, স্পর্শ করার সাথে সাথে এখানে সুতাটা বের হয়ে আসবে, সুতাটা বের হয়ে আসবে। সেই জন্য এই জায়গাটাকে বলা হয় নিউরোসিল। এই কোনার মতো অংশটাকে বলা হয়, সরু অংশটাকে বলা হয় নিউরোসিল। তারপরে এবার হচ্ছে নেমাটোসিস্টের প্রকারভেদ। বিভিন্ন ধরনের নেমাটোসিস দেখা যায়। হ্যাঁ, তো বিজ্ঞানী ভান্ডার আবিষ্কার করছে নিজারিয়া জাতীয় প্রাণীতে প্রায় 23 ধরনের নেমাটোসিস দেখা যায়। তার মধ্যে হাইড্রাতে দেখা যায় 4 ধরনের নেমাটোসিস। হাইড্রাতে কি দেখা যায়? কয় ধরনের নেমাটোসিস দেখা যায়? 4 ধরনের নেমাটোসিস। নেমাটোসিস গুলোর নাম দিছে, একটা হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট, আরেকটা হচ্ছে ভলভেন বা টেসোমোনিন, তারপর হচ্ছে স্ট্র্যাপ্টোলিন গ্লুটিনেন বা এটাকে হোলোট্রাইগাস আইসোরাইজা বলা হয়, বা আরেকটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন। এইগুলো এখানে লেখা আছে, আমি এগুলা একটু দেখাই, চিত্র দেখালে ফিল করতে পারবি। তাহলে দেখ, প্রথম যে নিউরোসাইট কোষটা আছে, নিউরোসাইট কোষটা হচ্ছে স্টিনোটিল। স্টিনোটিল, স্টিনোটিল নিউরোসাইট কোষটা হচ্ছে যেটা নর্মাল নিউরোসাইট কোষ, যেটা আমি এতক্ষণ পড়াইছি। এটা কি নর্মাল হচ্ছে যে এখানে একটা ইয়া থাকবে, কি থাকবে? থলির মতো অংশ থাকবে, যেটাকে নেমাটোসিস্ট বলে। এই নেমাটোসিস্টের মধ্যে একটা বিষাক্ত পদার্থ থাকে, এই বিষাক্ত পদার্থটাকে বলা হয় হিপ্নোটক্সিন। বিষাক্ত পদার্থটাকে কি বলা হয়? বিষাক্ত পদার্থটাকে বলা হয় হিপ্নোটক্সিন, হিপ্নোটক্সিন বলা হয়। তারপর হচ্ছে বড় কাঁটা থাকে, এই বড় কাঁটাগুলোকে বার্ব বলা হয়। তারপর হচ্ছে কি, এই যে বার্ব, আরেকটা বার্ব দেখছো, এটা হচ্ছে আরেকটা বার্ব। তারপর ছোট কাঁটাগুলোকে বলা হয় বার্বিউল। তারপর এখান থেকে কি সুতা বের হয়ে আসে, সিনোড, যেটা নর্মাল নিউরোসাইট কোষ। আরেকটা হচ্ছে ভলভেন নিউরোসাইট কোষ। ভলভেন নিউরোসাইট কোষটা কি? এটা হচ্ছে যে এখানে কোনো ইয়া থাকে না, কি থাকে না, এই যে বার্ব বা শেফ, না সরি, বার্ব বা শেফ থাকে, বাট হচ্ছে কোনো হিপ্নোটক্সিন থাকে না, কোনো বিষ থাকে না এখানে। হিপ্নোটক্সিন কিন্তু আর কোনোটাতে থাকে না। হিপ্নোটক্সিন শুরু থাকে স্টিনোটিলে। তার মানে এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে যে হিপ্নোটক্সিন নিচে কোন নিউরোসাইট কোষে পাওয়া যায়? হিপ্নোটক্সিন কোষ, হিপ্নোটক্সিন বিষটা নিচে কোন নিউরোসাইট কোষে পাওয়া যায়? অনলি স্টিনোটিল, অনলি স্টিনোটিল নিউরোসাইট কোষে কি হিপ্নোটক্সিনটা পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, হিপ্নোটক্সিনটা একটা বিষাক্ত পদার্থ, এটা কি দ্বারা গঠিত? এই বিষাক্ত পদার্থটার দুইটা জিনিস দ্বারা গঠিত। পিএফ, পিএফ দ্বারা কি বোঝায়? পিএফ দ্বারা বোঝাচ্ছে প্রোটিন, প্রোটিন, আর এফ দ্বারা বোঝাচ্ছে প্রোটিন প্লাস ফেনল। এই প্রোটিন প্লাস ফেনল মিলে বিষাক্ত পদার্থটা গঠিত হয়। বুঝতে পারছি? এরপর হচ্ছে কি ভলভেন। ভলভেনটা বলি, ভলভেনের মধ্যে কোনো হিপ্নোটক্সিন থাকে না, জাস্ট একটা প্যাঁচানো। যখন এই সুতাটা ভিতরে থাকে, শিকার আসে নাই, তো শিকার এখনো আসে নাই, সুতাটা এখনো ভিতরে আছে, তখন ভিতরে থাকানো অবস্থায় এটা একটা প্যাচ আকারে থাকে, শুধু একটা প্যাচ আকারে থাকে, শুধু একটা প্যাচ আকারে সুতাটা থাকে। কিন্তু যখন শিকার আসে, যখন শিকার আসে তখন এটা ধুম করে বের হয়ে শিকারটাকে এরকম প্যাচে প্যাচে ধরে ফেলে, এরকম কয়েকটা প্যাচায়, কয়েকটা প্যাচ মেরে কি ধরে ফেলে। এটাকে বলা হয় ভলভেন। হ্যাঁ, এটাকে বলা হয় প্যাঁচানো সূত্র। বুঝতে পারছি? ওকে, তাহলে এটা গেল বলবেন। তারপর আর কি আছে? এরপর হচ্ছে স্ট্র্যাপ্টোলিন গ্লুটিনের, আর আরেকটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনের। একটা হচ্ছে স্ট্র্যাপ্টোলিন গ্লুটিনেন, আর একটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন। এই দুটার মধ্যে পার্থক্য কিছু নেই, দুটার মধ্যে আবার হিপ্নোটক্সিন থাকবে না। হ্যাঁ, তবে এখান থেকে যে সুতাটা বের হয়ে আসে, এই সুতাটা হচ্ছে কাঁটাযুক্ত। আর স্টেরিওলিন গ্লুটিনেন থেকে যে সুতাটা বের হয়ে আসে, এটাকে বলা হয় কাঁটাবিহীন সুতা। মানে যে সুতাটা বের আসে ওখানে কোনো কাঁটা থাকে না। হুম, আচ্ছা, যেটাতে কাটা থাকে এটাকে বলে স্ট্র্যাপ্টোলিন, স্ট্র্যাপ্টোলিন। আর যেটাতে কাটা থাকে না এটাকে বলে স্টেরিওলিন। আর যেটা হচ্ছে নর্মাল নিউরোসাইট কোষ, এটাকে বলা হয় স্টিনোটিল। নামগুলো অনেকটা কাছাকাছি, তাই এই জায়গায় ভুল করা যাবে না। কেমনে মুখস্থ রাখবি? মুখস্থ রাখবি ডিএমকে মেথডে, ডিএমকে মেথড, ডাইরেক্ট মুখস্থ করো, মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই।
স্ট্র্যাপটোলিন গ্লুটিনেন্টের মধ্যে হচ্ছে কাটা থাকে, আর স্টেরিওলিন গ্লুটিনেন্টের মধ্যে কি কোনো কাটা থাকে না। হ্যাঁ, আর এটাকে গ্লুটিনেন কেন বলা হয়, গ্লুটিনিন কেন বলা হয়, কারণ এই সুতাটা গ্লু নিঃসরণ করে। গ্লু, গ্লু মানে আঠা, গ্লু বা আঠা নিঃসরণ করে। হ্যাঁ, ঠিক সেম ভাবে ও নিঃসরণ করে, কারণ ওর নামের শেষেও গ্লুটিনেন আছে, গ্লুটিনেন আছে, আঠা নিঃসরণ করে। এই আঠা দিয়ে লেগে থাকতে সাহায্য করে, বা শিকারকে আঠা দিয়ে সুতার সাথে পেঁচায় রাখে, যাতে শিকার ছুটতে না পারে, আঠা দিয়ে লাগায় রাখে। বুঝতে পারছি? দুইটাই আঠা নিঃসরণ করে, এটা ঠিক আছে, কিন্তু একটার মধ্যে কাটা আছে, একটার মধ্যে কাটা নেই। হুম, এই এখান থেকে এমসিকিউ আসে, সৃজনশীল আসে। তার মানে স্টিনোটিল বা পেনিট্রেন্ট। হুম, স্টিনোটিল বা পেনিট্রেন্ট যে ইয়াটা নিউরোসাইট আছে, এর হচ্ছে আকারে সব থেকে বৃহত্তম। সব, তার মানে এই 4 ধরনের নিউরোসাইটের মধ্যে সব থেকে বৃহত্তম হচ্ছে এটা। সব থেকে বৃহত্তম হচ্ছে কোনটা? এটা। আর সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে কোনটা? সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে এটা। এটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম। বুঝতে পারছি? ওকে। তারপর হচ্ছে কি, এই গেল। তারপর হচ্ছে এর ভিতরে হিপ্নোটক্সিন নামক বিষাক্ত তরল পদার্থ থাকে। আর হিপ্নোটক্সিন হচ্ছে কি প্রোটিন আর ফেনল দ্বারা গঠিত। আমি এখানে লিখে দিচ্ছি, প্রোটিন প্লাস ফেনল। ওকে। তারপর হচ্ছে শিকারের দেহ হচ্ছে কি সূত্রবৃত্ত করে অজ্ঞান করে অবশ করে ফেলে, মানে শিকারকে সুতা দিয়ে মেরে অজ্ঞান করে ফেলে আর অবশ করে ফেলে। হ্যাঁ, তারপর হচ্ছে ভলভেন্টে কি বলছি, যখন সুতাটা ভিতরে থাকে তখন মাত্র কি থাকে, একটি মাত্র প্যাচ থাকে, কিন্তু যখন নিক্ষিপ্ত হয়, শিকারকে নিক্ষিপ্ত করে, তখন সাথে সাথে অনেকগুলো প্যাচের মতো সৃষ্টি করে শিকারকে ধরে রাখে। হ্যাঁ, শিকার কিংবা কোনো বস্তুকে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে। তারপর হচ্ছে স্ট্র্যাপটোলিন গ্লুটিনেন, বা এটাকে হোল ফ্র্যাগেন্স আইসোরাজা বলে। স্ট্র্যাপটোলিন কোনটা? স্ট্র্যাপ মানে কি কাটা, কাটা আছে, ঠিক আছে, তার মানে কি চলনে আর শিকার আটকে রাখতে সাহায্য করে, কাজগুলোতে পড়ে ফেলবে, চলতে সাহায্য করতেছে। চলতে কিভাবে সাহায্য করে এটা আমি পড়াবো, কারণ নেমাটোসিস কেমনে বা নিউরোসাইট কোষ কেমনে চলতে সাহায্য করে এটা আমি একটু পর পড়াবো। চলনে সাহায্য করে, শিকার আটকে রাখতে সাহায্য করে। এই দুইটা কোষ নিয়ে, এই দুইটা নিউরোসাইট নিয়ে নর্মালি পড়ালেখা আসে না, ঠিক আছে। তা হচ্ছে কি, তবে এমসিকিউতে এই দুইটা থেকে বেশি আসে। আর স্টেরিলিন হচ্ছে, এগুলো হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম, এগুলো হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম। এগুলো চলনে আর শিকারে আটকে সাহায্য করে। আর স্টেরিলিনের মধ্যে কি, যে সুতাটা বের হয় ওখানে কি কাটা নেই, কাটা নেই সুতায়, ঠিক আছে, সুতায় কাটা নেই। আর এখানে কি, এটা হচ্ছে কাটা আছে, কাটা আছে সুতায়। ওকে। তারপর আর কি আছে, তারপর এগুলো তো পড়াইলাম। তার মানে কি না, নিউরোসাইট কোষগুলো যে যত ধরনের পড়া হইতে পারে সবগুলা পড়াই ফেলছি। হ্যাঁ, এবার হচ্ছে হাইটের চলন। হাইটের চলন এখন না, আচ্ছা, হাইটের খাদ্য পরিপাক ও গ্রহণ। আচ্ছা, আগে এটা পড়াই ফেলি। হুম, মোট কথা, হাইটের প্রধান খাদ্য হিসেবে ক্ষুদ্র প্রাশ্বাসীয় সন্ধিপতি খাদ্যগুলা, ক্ষুদ্র প্রাশ্বাসীয় সন্ধিপতি খাদ্যগুলোকে প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করে। ক্ষুদ্র প্রাশ্বাসীয় সন্ধিপতি মানে কি, বিশেষ ধরনের আর্থ্রোপোডা, কারণ সন্ধি, সন্ধি থাকে কার, উপাঙ্গ থাকে কোন প্রাণীদের, পারিসেমিনেশন আমি পড়াইছি, আর্থ্রোপোডা প্রাণীদের উপাঙ্গ থাকে বা সন্ধি থাকে। হ্যাঁ, তো প্রাশ্বাসীয় সন্ধিপতি প্রাণী বলতে কি বোঝাচ্ছে, প্রাশ্বাসীয় সন্ধিপতি প্রাণী বলতে বোঝাচ্ছে এটা বিশেষ ধরনের আর্থ্রোপোডা প্রাণী, বিশেষ ধরনের আর্থ্রো আর্থ্রোপোডা প্রাণী। বুঝতে পারছি? আর অন্যান্য খাদ্য হিসেবে পতঙ্গের লার্ভা, স্লাইক, টেফনিয়া, ছোট ছোট কৃমি, এগুলো খাই, এগুলো আসবে না এমসিকিউতে, প্রশ্ন আসার চান্স নাই, এমনি পড়ে যাবে, রিডিং পড়ে যাবে। তবে যেটা আসবে, হাইড্রা কিন্তু আমিষ জাতীয় খাবার, স্নেহ জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার সবই পরিপাক করতে পারে। কিন্তু এক ধরনের শর্করা জাতীয় খাদ্য আছে যেগুলো হচ্ছে শ্বেতসার, এগুলো কি জাতীয় খাদ্য পরিপাক করতে পারে না, মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা এমসিকিউর জন্য আসবে, নিজের কোনটি হাইড্রেট পরিপাক করতে পারে না, শ্বেতসার জাতীয় খাবার। হ্যাঁ, শ্বেতসার হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার। যেটা স্টার্চ আর কি, স্টার্চ শুনছোস না, স্টার্চ সেলুলোজ, ওখানে স্টার্চ হচ্ছে কি করতে পারে না, পরিপাক করতে পারে না। হচ্ছে পরিপাক দুটি ধাপে সম্পন্ন হয়, সম্পন্ন হয়। আচ্ছা, আমরা খাইটার দুইটা স্তর পড়ছিলাম, একটা হচ্ছে এপিডার্মিস, আর ভিতর স্তরটাকে এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস বলা হয়। এখন কথা হচ্ছে কেন গ্যাস্ট্রোডার্মিস বলা হয়, এটা আমি পরে বলছিলাম, তাই না? কত, তাহলে আমরা একটু পড়ি। বহিঃকোষীয় পরিপাক, কোষের বাইরে যে সিলিন্ডারন আছে না, আচ্ছা, হাইটের বাইরের স্তর, বাইরে যে মানে যেখানে কোষ নেই ওই অংশটাকে সিলিন্ডারন বলে। তুই দেখ, আমি যদি একটা হাইড্রা আঁকি, এটা ধর একটা হাইড্রা, তো হাইড্রার মধ্যে এপিডার্মিস বাইরের স্তর আছে, আর গ্যাস্ট্রোডার্মিস হচ্ছে ভিতরের স্তর। তো আমরা তো এতক্ষণ পড়ে আসছি যে এপিডার্মিসে প্রায় 7 ধরনের কোষ থাকে, গ্যাস্ট্রোডার্মিস হচ্ছে কি 5 ধরনের কোষ থাকে এন্ডোডার্মিসে। এটা হচ্ছে এপিডার্মিস, এটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, মাঝখানে হচ্ছে মেসোগ্লিয়া।
শুধু কোষ থাকে না কোথায়, ম্যাসোগ্লিয়াতে কোষ থাকে না ঠিক আছে, কিন্তু ম্যাসোগ্লিয়া তো একটা ফিলাম অংশ না, ফিলাম অংশ মানে কি জেলি দ্বারা পূর্ণ। মাঝখানে যে গর্ত আছে, এই মাঝখানে গর্ত আছে, এই গর্তটাতে তো কি থাকে না, কোষ থাকে না, কোনো কোষ থাকে না, এটা ফাঁকা স্থান। তার মানে কি বহিঃকোষীয় পরিপাক, বহিঃকোষীয় পরিপাক বলতে সিলিন্ডারের ভিতর, এই গহ্বরের ভিতর যে পরিপাকটা সম্পন্ন হয়, যেখানে কি কোষের বাইরে, এটা কি কোষের বাইরে না, কোষের বাইরে না, কারণ এখানে কোনো কোষ নাই। তো এখানে যে পরিবারটা সম্পন্ন হয় এটাকে বলা হয় বহিঃকোষীয় পরিবার। এই যে কোষের বাইরে সিলিন্ডারের খাদ্যবস্তুর পরিবার, গ্রন্থি কোষ থেকে নিঃসৃত। এই যে আমি কি বলছিলাম, গ্যাস্ট্রোডার্মিসে অনেকগুলো কোষ থাকে, এই যে গ্যাস্ট্রোডার্মিসে অনেকগুলো কোষ থাকে, অনেকগুলো কোষ থাকে, প্রায় 5 ধরনের কোষ থাকে। এখান থেকে যে গ্রন্থি কোষগুলো আছে, গ্রন্থি কোষগুলো কি করে, এনজাইম নিঃসরণ করে। গ্রন্থি কোষগুলো কি করে, এখানে তো একটা খাবার আসছে, এখানে একটা খাবার আসছে, খাবারের উপর কি এনজাইম নিঃসরণ করে, কি নিঃসরণ করে, এনজাইম নিঃসরণ করবে। এই এনজাইম নিঃসরণ করার পর কি হবে, খাবারটা পরিপাক হবে যাবে। হ্যাঁ, শুধু এই এনজাইমের মধ্যে শুধু পেপসিন নামক এনজাইমটাই নিঃসরণ করে, শুধু পেপসিন নামক এনজাইমটাই নিঃসরণ করে। হ্যাঁ, আর পেপসিন শুধু কি করে, প্রোটিনকে, পেপসিনের কাজ কি, প্রোটিনকে পলিপ্যাপটাইডে পরিণত করা, পেপসিনের কাজ, তাই না? তার মানে কি লিপিড মানে স্নেহ জাতীয় খাদ্য বা শর্করা কোনো পরিবর্তন ঘটে না। তার মানে কি বহির্কোষীয় পরিপাকে বা সিলিন্ডারের মধ্যে যে পরিপাকটা সম্পন্ন হয়, ওখানের মধ্যে কোনো ধরনের লিপিড আর শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় না। তার মানে বহিঃকোষীয় পরিপাকের মধ্যে স্নেহ জাতীয় খাদ্য বা শর্করা পরিপাক হয় না। এটা অন্যভাবে বললে সিলিন্ডারের মধ্যে বা দেহগহ্বরের মধ্যে কোনো লিপিড বা শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয় না, খাদ্য পরিপাক হয় অনলি প্রোটিন জাতীয় খাদ্যটা। এটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। কোষ থাকে কোথায়, কোষ এতক্ষণ পরে আসছি না, এপিডার্মিসের মধ্যে অনেকগুলো কোষ থাকে, 7 ধরনের কোষ থাকে, আর এন্ডোডার্মিসের মধ্যে 5 ধরনের কোষ থাকে, এন্ডোডার্মিসের মধ্যে 5 ধরনের কোষ থাকে। এখন তুই বল, খাবারটা তো মুখছিদ্র দিয়ে এদিকে ঢুকবে, তাই না, এদিকে ঢুকবে, এদিকে ঢুকে কখন কি এপিডার্মিস আসতে পারবে, এপিডার্মিসের কোষগুলো কি সংস্পর্শে আসতে পারবে, পারবে না। মাঝখানে ম্যাসোগ্লিয়া আছে, আছে। তার মানে কি অন্তঃকোষীয়, অন্তঃকোষীয় বলতে বোঝাচ্ছে এন্ডোডার্মিসের মধ্যে যে কোষগুলো আছে, ওই কোষগুলা ফার্দার আবার পরিবারকে অংশগ্রহণ করে। হ্যাঁ, এই যে আমি যদি আরো সুন্দর করে দেখাই, কোথায় দেখাবো, আচ্ছা এখানে চিত্রটা অলরেডি দেওয়া আছে, এখানে বুঝে দিই। ওকে দেখ, তাহলে কি হয়েছে, প্রথমে খাবারটা মুখচিত্রতে এদিকে ঢুকে, এটা তো খাবার। এই খাবারের কারণে এই সিলিন্ডারটা কি করে, সিলিন্ডারটা হচ্ছে বিভিন্নবার চাপ দেয়, সংকোচন প্রসারণের মাধ্যমে খাবারটাকে ভাঙে। এখন শুধু সংকোচন প্রসারণের মাধ্যমে তার খাবারটা ভাঙে না, সাথে হচ্ছে গ্রন্থিকোষ থেকে এনজাইম নিঃসৃত হয়, এনজাইম হচ্ছে পেপসিন এনজাইম নিঃসৃত হয়। পেপসিন এনজাইম যখন নিঃসৃত হয়, পেপসিন এনজাইম কি করে, প্রোটিন অংশটাকে ভেঙে পরিপাক করে ফেলে। কিন্তু খাবারটা তো ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর তো কিন্তু শর্করা জাতীয় খাদ্য, এই যে ভেঙে দেয় টুকরে টুকরে পরিণত হয়েছে না খাবারটা, টুকরে টুকরে পরিণত হওয়ার পর খাবারটা কিন্তু পরিপাক হয় নাই। এখানে যে কার্বোহাইড্রেট আছে আর লিপিড আছে, এগুলো কিন্তু পরিপাক হয় নাই। এগুলোকে পরিপাক করার জন্য কি করতে হয়, এই যে গ্যাস্ট্রোডার্মিস, দেখ গ্যাস্ট্রোডার্মিস না, এটুকু অংশ গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিস না, এটাকে কেন গ্যাস্ট্রোডার্মিস বলা হচ্ছে, এই এন্ডোডার্মিসের মধ্যে যে কোষগুলো থাকে, এই কোষগুলো দেখতে এরকম, এই যে এরকম, এটা হচ্ছে এন্ডোডার্মিস, এটা হচ্ছে এন্ডোডার্মিস। এই খাবারগুলা এই এন্ডোডার্মিস কোষগুলোর ভিতর ঢুকে যায়, এই যে কোষগুলোর ভিতর ঢুকে, এই যে ঢুকে গেছে, সবুজ অংশগুলো হচ্ছে এই খাবারের টুকরাগুলো, এই খাবারের টুকরাগুলো হচ্ছে কি কোষের ভিতর ঢুকে গেছে। কোন কোষের ভিতর, এন্ডোডার্মিসের মধ্যে যে কোষগুলো আছে, এই কোষের ভিতর ঢুকে এই কোষের ভিতর একটা পরিপাক সম্পন্ন হয়, সেই জন্য এটাকে বলা হয় অন্তঃকোষীয় পরিপাক। এখন কথা হচ্ছে এই কোষগুলো কার, এন্ডোডার্মিসের কোষ না, এই এন্ডোডার্মিসের কোষগুলোর ভিতর কি খাবার পরিপাক হচ্ছে না, খাদ্যগুলো পরিপাক হচ্ছে না, সেই জন্য এই এন্ডোডার্মিসে গ্যাস্ট্রোডার্মিসে বলা হয়। গ্যাস্ট্রো মানে কি পরিপাক করতেছে, গ্যাস্ট্রো মানে কি পরিপাক, ডার্মিস মানে কি যে আবরণটা কি পরিপাকে অংশগ্রহণ করতেছে, সেই জন্য এটাকে এন্ডোডার্মিসকে কি বলা হয়, গ্যাস্ট্রোডার্মিসে বলা হয়। এখন এই খাবারগুলো, খাবারের টুকরাগুলা, কোন খাবারের টুকরাগুলো, অনলি কার্বোহাইড্রেট আর লিপিডের খাবার টুকরাগুলো যেগুলো পরিপাক হয়, এগুলো এখানে ঢুকে, এখন ঢুকার পর আর প্রোটিনের খাবার পরিপাক হওয়ার পর কি হয়, প্রোটিনের খাবার তো এখানে পরিপাক হয়ে গেছে, এরপর প্রোটিনের খাবার পরিপাক হয়ে যাওয়ার পর প্রোটিন থেকে যে পুষ্টি উপাদান লাগবে, ওই পুষ্টি উপাদানগুলো হাইড্রেট গ্রহণ করে, শোষণ করে ফেলে, আর বাকি অপাচ্য অংশটা এখানে থেকে যায় বর্জ্য পদার্থ হিসেবে, যেটা আবার পরবর্তীতে মুখ দিয়ে বের করে দেবে। বুঝতে পারছি? তার মানে কি এখন কার্বোহাইড্রেট আর লিপিড হচ্ছে কি খাবার টুকরাগুলো হচ্ছে কি কোষের ভিতর ঢুকছে, কোষের ভিতর ঢুকছে, বুঝতে পারছি? কোষের ভিতর ঢোকার পর কিভাবে পরিপাকটা সম্পন্ন হয়, এই দেখ, এখন কোষের ভিতরে অন্তঃকোষীয় পরিপাক, মানে কোষের ভিতর যে পরিপাকটা সম্পন্ন, ট্রিপসিন জাতীয় খাদ্যগুলা আমিষকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে, লাইপেজ জাতীয় কিছু, ট্রিপসিন মানে কি এনজাইম, ওই অন্তঃকোষের ভিতর ট্রিপসিন ক্ষরণ হয়, বিভিন্ন গ্রন্থিকোষগুলো ট্রিপসিন ক্ষরণ করে। গ্রন্থিকোষ কিন্তু বাইরে শুধু পেপসিন ক্ষরণ করে, আর কোষের ভিতর যখন চলে আসে তখন গ্রন্থিকোষগুলো ট্রিপসিন ক্ষরণ করে, লাইপেজ ক্ষরণ করে, অ্যামাইলেজ ক্ষরণ করে। অ্যামাইলেজ হচ্ছে শর্করাকে গ্লুকোজে পরিণত করে, লাইপেজ হচ্ছে
এই স্নেহ জাতীয় খাদ্যকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে, ট্রিপসিন হচ্ছে কি আমিষ জাতীয় খাদ্যকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। আশা করি আমি বুঝাতে পারছি। হ্যাঁ, এবার হচ্ছে কি হাইড্রার চলন। এই হাইড্রার চলন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পড়া। হাইড্রার চলন হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট পড়া এমসিকিউর জন্য, সৃজনশীলের জন্য। হ্যাঁ, হাইড্রা অনেকভাবে চলাচল করতে পারে, লুপিং বা হামাগুড়ি, আরেকটা হচ্ছে সমারসল্টিং বা ডিগবাজি। এই দুটাই মেনলি প্রশ্নে আসে, এই দুইটা হচ্ছে মেনলি প্রশ্নে আসে, বাকিগুলো আসে না। বাকিগুলো এমসিকিউতে আসতে পারে, বাট সৃজনশীলে বা এমসিকিউর জন্য দুইটার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা। হ্যাঁ, তারপর হচ্ছে গ্লাইডিং বা অ্যামিবার চলন, তারপর হচ্ছে ভাষা, তারপর হচ্ছে সাঁতার, তারপর হচ্ছে হেস্টান, তারপর হচ্ছে হাঁটা, তারপর হচ্ছে সংকোচন প্রসারণ। তাহলে কোনটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। লুপিং বা হামাগুড়ি, এই প্রক্রিয়া হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে। তার মানে কি লুপিং এর মাধ্যমে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে। এটা মেডিকেল অনেকবার আসছে ভাইয়া। হ্যাঁ, এটা দাগ দেওয়া যাচ্ছে না কেন আমি জানি না। এখানে কি লুপিং বা লম্বা দূরত্ব অতিক্রম করে হাইড্রা, বুঝতে পারছি? লম্বা দূরত্ব অতিক্রম করে কোন চলনের মাধ্যমে? লুপিং এর মাধ্যমে। এটা কেমনে মনে রাখবা? লল, এটাকে মনে রাখবে লল, ল দিয়ে লুপিং, ল দিয়ে কি লুপিং, আর ল দিয়ে কি লম্বা দূরত্ব, লম্বা দূরত্ব অতিক্রম করে। হ্যাঁ, তারপর হচ্ছে কি এটিকে অনেকে শুঁয়োপোকার গমন পদ্ধতি বলে। শুঁয়োপোকার গমন পদ্ধতি, শুঁয়োপোকা কিভাবে চলে আমি দেখাবো, ঠিক আছে? শুঁয়োপোকার মতনই এটা অনেকটা লুপিং পদ্ধতিটা। তারপর হচ্ছে সমারসল্টিং বা ডিগবাজি, এটা তো নাম শুনে বোঝা যাচ্ছে ডিগবাজি। আমি সবগুলো ডিটেলসে বলবো, বাট আপাতত একটু শর্টে পড়ে নি, হ্যাঁ ট্রেলার পড়ে নি। এটি হাইড্রার সাধারণ বা দ্রুত চলন প্রক্রিয়া, সাধারণ বা দ্রুত চলন প্রক্রিয়া। দ্রুত চলন প্রক্রিয়া তার মানে কোনটা? সমারসল্টিং। এটাকে কিভাবে মনে রাখবো? সুট, সুট, সুট দিয়ে কিভাবে, স দিয়ে হচ্ছে সমারসল্টিং, স দিয়ে কি সমার সল্টিং। হ্যাঁ, আর দ দিয়ে কি, দ দিয়ে হচ্ছে ডিগবাজি, তার মানে ডিগবাজি, সরি দ দিয়ে বলে ডিগবাজি বলে, মানে মাথা গেছে গা। দ দিয়ে হচ্ছে কি দ্রুত চলন, তার মানে কি হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়া কোনটা? সমারসল্টিং বা ডিগবাজি। এই দুটা থেকে এমসিকিউ অনেকবার আসছে, দেখা গেছে। হ্যাঁ, তারপর কি গ্লাইডিং বা অ্যামিবার চলন, মসৃণ তলে অত্যন্ত ধীর গতিতে সামান্য পথ অতিক্রম করে। হ্যাঁ, অ্যামিবার চলন মানে কি? ওই যে এরকম অ্যামিবা না, অ্যামিবা কি করে এভাবে আস্তে 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 করে আগায়, আস্তে আস্তে করে আগায়, বডিটা একবার এরকম করে উজায় ফেলে, তারপর আবার ছেড়ে দেয়, আবার ছেড়ে দেয়। তো এইভাবে করে অ্যামিবার চলন আর কি। হ্যাঁ, একবার সংকোচন করে, একবার প্রসারণ করে, একবার সংকোচন করে, একবার প্রসারণ করে, এভাবে করে সামনের দিকে আগাইতে থাকে, এটাকে বলে অ্যাম্বিভার্ট চলন। তার হচ্ছে ভাষা, হাইটা নিম্নমুখী হয়ে বেঁচে থাকে। হাইটা কি মুখী হয়ে বেঁচে থাকে? নিম্নমুখী হয়ে বেঁচে থাকে। এটা মোস্ট ইম্পর্টেন্ট কথা। হাইটা কি কি রূপে বেঁচে থাকে? নিম্নমুখী। এখানে তো দাগ দেওয়া যাচ্ছে না, তাই আমি আর দাগ দিচ্ছি না। সাঁতার, কোষিকাগুলো হচ্ছে ঢেউয়ের মতন আন্দোলিত করে। তারপর হচ্ছে হ্যাস্টান, এই প্রক্রিয়া হাইটার আরোহণ বা অবরোহণ ঘটে। তখন হাইড্রা তো নর্মাল জলজ প্রাণী। হ্যাঁ, কিন্তু হাইড্রা তো একটা গাছ ধরে উঠতেছে, পানির মধ্যে অনেক উদ্ভিদ পাওয়া যায় না, তো একটা গাছ ধরে উঠতেছে। এখন গাছ ধরে কেমনে উঠবে? প্রথমে আরোহণ করবে, কি বলে আরোহণ, আরোহণ প্রক্রিয়া মানে কি এই হাইড্রাটা উপরে উঠবে, আবার হাইড্রাটা যখন দরকার পড়বে তখন নিচেও নামবে। কেমনে নামবে? এই হ্যাস্টান পদ্ধতিতে। হাঁটা, কোষিকা গুলাকে পায়ের মতন ব্যবহার করে উল্টাভাবে চলে, হাঁটা, এটা তো ভিজুয়ালাইজ আশা করি করতেই পারতেছো। তারপর হচ্ছে সংকোচন প্রসারণ, দেহের আকারকে ছোট বড় করে চলতে পারে। তো আমাদের মেন লাগবে হচ্ছে লুপিং দা হামাগুড়ি, যেটা হচ্ছে কি লম্বা দ্রুত লম্বা দূরত্ব অতিক্রম করে, আর সমারসল্টিং বা ডিগবাজি যেটা হচ্ছে কি দ্রুত চলন প্রক্রিয়া। এই দুটার প্রক্রিয়া হচ্ছে আমাদের মেনলি পড়া লাগবে। এই যে উপরেরটা হচ্ছে কি, উপরেরটা হচ্ছে লুপিং বা হামাগুড়ি প্রক্রিয়া, উপরেরটা কি লুপিং বা হামাগুড়ি প্রক্রিয়া, উপরেরটা কি লুপিং বা হামাগুড়ি প্রক্রিয়া, বুঝতে পারছি? ওকে, লুপিং বা হামাগুড়ি প্রক্রিয়া দ্বারা কি বোঝাচ্ছে আমরা একটু দেখি। প্রথম হাইড্রাটা এইভাবে থাকবে, যখন হচ্ছে এই পদ্ধতিতে, এটা হচ্ছে লুপিং, এটা হচ্ছে লুপিং, আর এটা হচ্ছে কি সমারসল্টিং, এটা হচ্ছে কি সমারসল্টিং, সমারসল্টিং। ওকে, লুপিং প্রক্রিয়া কি হবে? হাইড্রাটা এরকম দাঁড়ায় থাকবে, প্রথমে যেদিকে সামনের দিকে যায়, যেদিকে আগাইতে যাচ্ছে ওইদিকে বডিটাকে নিজে একটু ব্যাকাই দিবে, ব্যাকাই দিয়ে এভাবে আঠা দিয়ে লেগে থাকবে। এখন আমার কথা হচ্ছে যে একটু আগে পড়ছিলাম না যে নেমাটোসিস্ট কি, স্ট্র্যাপ্টোটোলিন, গ্লুটিনেন, স্টেরিওলিন, গ্লুটিনেন কি করে? ওই ধরনের নিউক্লিওসাইড গুলো আঠা নিঃসরণ করে, আঠা নিঃসরণ করে কোথার সাথে লেগে থাকতে সাহায্য করে। এই যে ওদেরকে তো কোষিকাতেই পাওয়া যায়, নেমাটোসিস গুলোকে তো কোষিকাতে পাওয়া যায়, তাই না? নিউক্লিওসাইড কোষগুলোকে এভাবে যে ব্যাকায় এখান থেকে আঠা নিঃসরণ করে, আঠা নিঃসরণ করে এবার মাটির সাথে লেগে থাকতে সাহায্য করে, বুঝতে পারছি? আঠাগুলো নিঃসরণ করে কে? ওই যে স্ট্র্যাপ্টোটোলিন, গ্লুটিনেন টাইপের একটা নিউক্লিওসাইড পাওয়া যায় যেটা কাঁটাযুক্ত সুতা বের করে। তারপর হচ্ছে স্টেরিওলিন, গ্লুটিনেন যেটা হচ্ছে কাঁটা ছাড়া সুতা বের করে। ওই ওখান থেকে ওরা ওরা ওদের নামের সাথে গ্লুটিনেন আছে না, গ্লুটিনেন কেন? ওরা গ্লু ক্ষরণ করে, এই গ্লু ক্ষরণ করে হচ্ছে কি মাটির সাথে আটকে রাখতে সাহায্য করে। এরপর কি করে? এই যে পাঁচ চাকতিটা
কোষিকাগুলো কাছাকাছি নিয়ে আসে, কোষিকাগুলো কাছাকাছি নিয়ে এসে তারপর আবার দাঁড়ায় যায়। এই যে আজ প্রথমে বেঁকাই দিছে, বেঁকাই দিয়ে কাছে নিয়ে আসছে, কাছে নিয়ে এসে আবার দাঁড়ায় গেছে, এই সামান্য পথ অতিক্রম করছে, এটাকে বলা হয় লম্বা দূরত্ব অতিক্রম। এটা কি বলা হয়? লম্বা দূরত্ব অতিক্রম, একদম সামান্য পথ। আর এখানে দেখ একটা লুপ সৃষ্টি হয়েছে না, এটা যখন এখানে যে পড়ছে, পড়ার পর কি একটা লুপ সৃষ্টি হয়েছে না, সেজন্য এটাকে বলে লুপিং। বুঝতে পারছি? আর এখানে একটা লুপিং সৃষ্টি হয়, একটা লুপ সৃষ্টি হওয়ার পর মানে লুপ একবারই সৃষ্টি হয়। লুপ কয়বার সৃষ্টি হয়? লুপ সৃষ্টি হয় একবার। লুপ একবার সৃষ্টি হওয়ার পর তার এরপর লুপটা যখন একবার সৃষ্টি হয় তখন পাঁচ চারটিটা কোষিকা কাছাকাছি নিয়ে আসে, নিয়ে এসে তারপর আবার দাঁড়ায় যায়। তার মানে লুপ কয়বার সৃষ্টি হয়েছে? একবারই সৃষ্টি হয়েছে। কিন্তু ডিগবাজিটাতে দেয়, ডিগবাজিটা তো একদম মানে চোখ বন্ধ করে ইমাজিন করা যায়। কোষিকাগুলোকে নিচে নিয়ে আসে, নিয়ে এসে আবার আঠার মাধ্যমে লেগে থাকে, তারপর পাঁচ চারটিটা একদম সোজা করে উপরে দাঁড়ায় যায়, মানে কোষিকার উপর ভর করে পুরো বডিটাকে উপরে নিয়ে যায়। হ্যাঁ, এরপর হচ্ছে পাঁচ চারটিটাকে আবার নিচের দিকে এনে মাথাটা আবার উপরের দিকে তুলে গেলে ডিগবাজি আর কি। ডিগবাজির ক্ষেত্রে কি হয়েছে? দুইবার লুপ সৃষ্টি হয়েছে। দেখ প্রথম লুপ সৃষ্টি হয়েছে যখন কোষিকাগুলো নিচে নামছে, একবার লুপ সৃষ্টি হয়েছে। তারপর এরপর যখন এটা উপরে উঠছে, মানে পাঁচ চারটিটা উপরে উঠছে, এরপর পাঁচ চারটিটা যখন নিচে নামছে তখন আরেকটা লুপ সৃষ্টি হয়েছে। তার মানে কি দুইবার লুপ সৃষ্টি হয় ডিগবাজিতে বা সমাসন্ডিং পদ্ধতিতে। ওকে, তার মানে কি লুপিং আর সমাসন্ডিং চলনের মধ্যে কি পার্থক্য? তো এটা হচ্ছে এখানে লেখা নেই, এটা হচ্ছে লুপিং, এটা হচ্ছে লুপিং, আর এটা হচ্ছে কি সমাসল্টিং। সমাসল্টিং তাহলে লুপিং এর ক্ষেত্রে দেখ কোষিকা দিয়ে হচ্ছে চলন্ত স্পর্শ করে এবং পাঁচ চারটি হিস্ট্রে নেয়। ওই যে পাঁচ চারটিটা হিস্ট্রে নেয়, হিস্ট্রে মানে কি? এই যে কোষিকা দিয়ে তলটা স্পর্শ করছে, পাঁচ চারটি কি হিস্ট্রে কাছে নিয়ে আসছে, হিস্ট্রে কাছে নিয়ে এসে আবার দাঁড়ায় গেছে। হ্যাঁ, আর এখানে কি কোষিকা দিয়ে চলন্ত স্পর্শ করে এবং পাঁচ চারটি দিয়ে উল্টিয়ে নেয়। হ্যাঁ, আর এখানে লুপ হচ্ছে একটি চলনে একটি লুপ সৃষ্টি হয়, আর সমাসন্ডিং এ একটি চলনে দুটি লুপ সৃষ্টি হয়। তারপর হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব, দেহের দৈর্ঘ্য অপেক্ষা কম দূরত্ব অতিক্রম করে, মানে কই গেল? হ্যাঁ, এটা তো দেহের দৈর্ঘ্য, তো দেহের দৈর্ঘ্য অনুযায়ী কম দূরত্ব অতিক্রম করে, ওই বলছি না খুব সামান্য পথ অতিক্রম করে। হ্যাঁ, কিন্তু এখানে দেখ দেহের দৈর্ঘ্যের তুলনায় মিনিমাম 2 গুণ দূরত্ব অতিক্রম করবে, কারণ একবার উল্টায় আসে সম্পূর্ণভাবে দেহের দৈর্ঘ্যের প্রায় 2 গুণ দূরত্ব অতিক্রম করে। বুঝতে পারছি? তো তার মানে কি কোনটাতে লাভ বেশি? সমাসলিকে লাভ বেশি, দূরত্বটা বেশি অতিক্রম করতেছে কম সময়ের মধ্যে। চলনের গতি অপেক্ষাকৃত মন্থর গতিতে চলে, লুপিং আবার খুব স্লো, আবার সমাসলিক হচ্ছে বেশি দ্রুত, মানে দ্রুত গতিতে চলে। এটা তো আমরা জানি। সমাস সুত, সুত মানে কি স দিয়ে হচ্ছে সমাস সল্টিং, আর দ দিয়ে মানে হচ্ছে দ্রুত গতিতে। এখন আমার কথা হচ্ছে, এখন আমার কথা হচ্ছে কিন্তু হাইটের মধ্যে বেশিরভাগ কোন গতিটা দেখা যায়? বেশিরভাগ দেখা যায় লুপিং চলনটা। কেন লুপিং চলনটা দেখা যায়? কিন্তু আমরা তো দেখছি সমাসলিংটা বেশি উপকারী। কেন? তার মানে লুপিংটা কেন বেশি দেখা যায়? কারণ এই কারণে সমাসলিংটাতে শক্তি বেশি খরচ হয়, কারণ বেশি তাড়াতাড়ি চলে, তো বেশি তাড়াতাড়ি চলতে গেলে টায়ার্ড হয়ে যায়, বেশিক্ষণ চলতে পারে না, বেশিক্ষণ সমাসলিং পদ্ধতিতে চলতে পারে না। এই বেশিক্ষণ না, বেশি হলে 1 মিনিট পর কি আবার থেমে যায়, থেমে টায়ার্ড হয়ে যায়। কিন্তু লুপিংটা আস্তে আস্তে চলে, এই আস্তে আস্তে দিয়ে এই আস্তের গতি দিয়ে কি ওরা সামনের দিকে আগায়, সেই জন্য বেশিরভাগ লুপিংটা দেখা যায়, কারণ এটাতে টায়ার কম হয়। এবার হচ্ছে হাইড্রার জনন। এবার কি করবো? এবার হচ্ছে হাইড্রার জনন। তো হাইড্রার জনন প্রক্রিয়াটা কেমন সম্পন্ন হয় আমরা একটু দেখি। হাইড্রার অজন প্রক্রিয়া জন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, যৌন প্রক্রিয়া জনন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, জনন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। এখন কথা হচ্ছে আমরা বেশিরভাগ হাইড্রা সম্পন্ন করে অজন প্রক্রিয়ায়। ওই যে বলছিলাম মুকুল সৃষ্টির মাধ্যমে মুকুল উৎগম, আর এটা হচ্ছে বিভাজন। আমি দুইটাই বুঝাই দিচ্ছি মুকুল উৎগমটা কেমনে, কোথায়। হ্যাঁ, এটা ধর একটা হাইড্রা, এটা কি? এটা হচ্ছে যে একটা হাইড্রা, এটা কি একটা হাইড্রা। হাইড্রার মধ্যে গ্রীষ্মকালীন সময়ে মুকুল সৃষ্টি হয়, এই জায়গায় একটা মুকুল সৃষ্টি হয়। এই মুকুলটা কি হয়? এই মুকুল থেকে আস্তে আস্তে এই মুকুলের পরবর্তী ধাপ হচ্ছে এটা। আমি এক ধাপে দেখাই দিচ্ছি একটা, আচ্ছা আমি এভাবে দেখাই। এই মুকুলের পরবর্তী ধাপ হচ্ছে যে এটা ধর হাইড্রা, কি হাইড্রা, মুকুলের পরবর্তী ধাপ হচ্ছে এই মুকুলটা আস্তে আস্তে আরেকটা হাইড্রায় পরিণত হতে থাকে, আরেকটা হাইড্রায় পরিণত হতে থাকে। আর আরেকটা হাইড্রা যখন পূর্ণাঙ্গ ভাবে পরিণত হয়ে যাবে তখন হাইড্রাটা বিচ্ছিন্ন হয়ে যাবে। মাতৃ হাইড্রা থেকে কি এটা ধর হাইড্রা, আর এটা আরেকটা হাইড্রা। আমি কোনো রকম এগিয়ে দিচ্ছি কারণ ওয়ান শটে শেষ করবো, তো সেই জন্য এত তাড়াতাড়ি একার কিছু না। এই যে দুইটা হাইটার সৃষ্টি হয়ে গেছে, তার মানে কি মুকুল উৎগম প্রক্রিয়াটা বেশিরভাগ দেখা যায়। এটা হচ্ছে মুকুল উৎগম প্রক্রিয়া। ওকে, তারপর বলতেছে আরেকটা হচ্ছে বিভাজন প্রক্রিয়া। আচ্ছা, মুকুল উৎগম প্রক্রিয়াতে কিছু এমসিকিউ আসতে পারে। অযৌন যৌন প্রক্রিয়া, স্বাভাবিক প্রক্রিয়া। এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। এটা হচ্ছে গ্রীষ্মে পর্যাপ্ত খাদ্য সরবরাহ থাকায়, ওই যে বলছি না কেন গ্রীষ্মের মধ্যে পর্যাপ্ত খাদ্য সরবরাহ পায়, কারণ গ্রীষ্মকালীন সময়ে মিঠা পানিতে বেশিরভাগ শেওলা পাওয়া যায়, শেওলাগুলোকে বেশিরভাগ খাদ্য হিসেবে গ্রহণ করে, তখন মুকুলটা সৃষ্টি হয়। মুকুল সৃষ্টি এবং মাতৃ হাইড্রা থেকে বিচ্যুত হইতে এই যে
বিচ্যুত হয়ে গেছে না, এই অংশে কি স্টেপে বিচ্যুত হয়ে গেছে না, মুকুলটা বিচ্যুত হয়ে একটা পূর্ণাঙ্গ দুইটা হাইড্রা পাইছি না। এটা মুকুলটা বিচ্যুত হইতে, এই যে মুকুলটা সৃষ্টি হয়েছে, সৃষ্টি হইতে এরকম বিচ্যুতির ঘটনা ঘটতে কতদিন সময় লাগে? বিচ্যুতির ঘটনা হতে সময় লাগে 3 সপ্তাহ। এই 3 সপ্তাহ আরেকটা এমসিকিউ পাইছো আশা করি। 3 সপ্তাহ লাগে, তাহলে মুকুল একদম শেষ। এবার হচ্ছে বিভাজন। বিভাজনটা আমি পড়ায় আসছি ভাইয়া, অলরেডি পড়ায় আসছি। কিভাবে পড়ায় আসছি? এই দেখ বিভাজন, হাইড্রাকে, এটা ধর একটা হাইড্রা, হাইড্রাকে আমি 2 ভাগ করে ফেলছি। 2 ভাগ করে ফেলার পর এই নিচের অংশটাকে আলাদা হয়ে গেছে না, একটা নিচের অংশ, এই নিচের অংশ থেকে আবার পুনরায় ইন্টারস্টিশিয়াল কোষগুলোর কারণে আবার সে একটা পূর্ণাঙ্গ হাইড্রা গঠন হবে। আবার উপরের অংশটা অর্ধেক হয়ে গেছিল না, উপরের অংশটা কি অর্ধেক হয়ে গেছিল না, এরকম অর্ধেক হয়ে গেছিল না, ওই আবার ইন্টারস্টিশিয়াল কোষের কারণে নিচের অংশটা আবার গঠন হয়ে যাবে। কারণ ইন্টারস্টিশিয়াল কোষটা যে কোনো কোষে পরিণত হইতে পারে। হ্যাঁ, আশা করি বুঝাতে পারছি। এইটা হচ্ছে বিভাজন। হ্যাঁ, স্বাভাবিক জনপ্রক্রিয়া নেই। এবারে এই যে এগুলা হচ্ছে আমি পড়াই বলছি, তবে এটা অনুদৈর্ঘ্য বিভাজন আর অনুপ্রস্থ বিভাজন 2 ভাগে ভাগ করা যায়। কারণ কেন? বিভাজনটা যদি এভাবে ঘটে, এভাবে ঘটছে, এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিভাজন। অনুদৈর্ঘ্য বিভাজন হলেও 2টা অংশ থেকে আবার পরবর্তী 2টা হাইড্রা গঠন হবে। এটা যে অর্ধেক হয়ে গেছে, অর্ধেক অংশ থেকে আবার পুনরায় গজায় আরেকটা হাইড্রা গঠন হবে, আবার এই অংশ থেকেও আরেকটা হাইড্রা গঠন হবে। বুঝতে পারছি? আর অনুপ্রস্থ বিভাজন মানে কি? অনুপ্রস্থ বিভাজন মানে হচ্ছে আমি যেটা দেখাইছি এখন, এই যে আমি এখন যেটা দেখাইছি, এই যে প্রস্থ বরাবর কাট করছি, প্রস্থ বরাবর কাট করার পর 2টা অংশ আবার পূর্ণাঙ্গ হাইড্রা পরিণত হয়েছে। বুঝতে পারছি? ওকে, এবার হচ্ছে কি যৌন প্রক্রিয়া, যৌন জনন। যৌন জনন প্রক্রিয়া নর্মালিতে ঘটে না, বাট তাও ঘটে। এটা 3 ধাপে ঘটে। এটা কয় ধাপে ঘটে? 3 ধাপে ঘটে। 3 ধাপে কেমনে? প্রথমে অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি হয়। অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি হওয়ার পর নিষেক হয়। নিষেক মানে কি? ডিম্বাণুর শুক্রাণু মিলন ঘটে, তারপর পরিস্ফুটন ঘটে। আমি পুরাটা দেখা দিচ্ছি, একদম দেখা দিচ্ছি। অস্থায়ী জননাঙ্গ মানে কি? হেমন্ত আর শীতকালে, হেমন্ত আর শীতকালে, হেমন্ত আর শীতকালে কিছু ইন্টারস্টিশিয়াল কোষ, এটা একদম সুন্দর করে নোট করে দিচ্ছি। কিছু ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টার ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, কিছু কিছু ইন্টারস্টিশিয়াল কোষ, এগুলো টু এন, কারণ দেহকোষ মানে তো টু এন, এগুলো তো দেহেই থাকে তাই না, ডিপ্লয়। ইন্টারস্টিশিয়াল কোষ মানে কি? এগুলো কিছু কিছু ইন্টারস্টিশিয়াল কোষ হবে রূপান্তর হবে। রূপান্তর কি হবে? ইন্টারস্টিশিয়াল কোষগুলো রূপান্তর হবে। রূপান্তরে কিসে পরিণত হবে? শুক্রাণু মাতৃকোষে পরিণত হবে। শুক্রাণু মাতৃকোষ, শুক্রাণু মাতৃকোষে পরিণত হবে। হ্যাঁ, এই শুক্রাণু মাতৃকোষগুলো কি পরবর্তী শুক্রাণু জন্ম দিবে, এগুলো এখনো টু এন। এই শুক্রাণু মাতৃকোষগুলা একটু সাইজে বড় হবে, আস্তে আস্তে কিসে হবে? সাইজে বড় হবে। হ্যাঁ, সাইজে কি বড় হবে, সাইজ বড় হবে। সাইজ বড় হয় এগুলাকে বলা হয় স্পারমাটোগোনিয়া। এগুলাকে কি বলা হয়? স্পারমাটোগোনিয়া। স্পারমাটোগোনিয়াতে পরিণত হবে। স্পারমাটোগোনিয়া এখনো কি টু এন। হ্যাঁ, স্পারমাটোগোনিয়াতে মাইটোসিস বিভাজনের মাধ্যমে এগুলো সংখ্যা বৃদ্ধি করবে। মাইটোসিস বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করবে। আর মাইটোসিসে কি টু এন যেহেতু ছিল, পরবর্তী কোষগুলো টু এনই থাকবে। হ্যাঁ, তাহলে এরপর স্পারমাটোগোনিয়া গুলো যখন অনেকগুলো কোষে পরিণত হবে, এরকম অনেকগুলো কোষে পরিণত হবে, প্রতিটা কোষকে বলা হয় স্পারমাটোসাইট। প্রতিটা কোষকে কি বলা হয়? স্পারমাটোসাইট বলা হয়। স্পারমাটোসাইট বলা হয়। হ্যাঁ, স্পারমাটোসাইট, তার মানে স্পারমাটোসাইট গুলো এখনো কি টু এন। এই স্পারমাটোসাইট গুলো যখন পরবর্তীতে কিসে পরিণত হয়? স্পারমাটোসাইট গুলোতে যখন মায়োসিস বিভাজন ঘটে, মায়োসিস মায়োসিস বা মিউসিস, তখন হচ্ছে এবার কি হয়ে যাবে? টু এন থেকে এন হয়ে যাবে জনন কোষ। হ্যাঁ, তখন এগুলাকে বলা হয় স্পারমাটিড। স্পারমাটিড বলা হয়, স্পারমাটিড বলা হয়। এটা হয়ে যাবে এন। হ্যাঁ, স্পারমাটিড থেকে এবার কি কিসে পরিণত হবে? এবার পরিণত হবে শুক্রাণুতে পরিণত হবে, শুক্রাণুতে পরিণত হয়ে যাবে। আশা করি বুঝাতে আমি পারছি। এগুলো কিসে পরিণত হয়ে যাবে? শুক্রাণুতে পরিণত হয়ে যাবে। তার মানে কিভাবে শুক্রাণু গঠন হচ্ছে আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, শুক্রাণু মাতৃকোষকে বলা হয় শুক্রাশয়। এগুলাকে কি বলা হয়? শুক্রাশয়। হ্যাঁ, এই গেল কি, এই গেল হচ্ছে শুক্রাণু কিভাবে গঠন হয়। হুম, শুক্রাশয় কিভাবে গঠন করা হয়। আর শুক্রাণু গঠন প্রক্রিয়াটাকে কি বলা হয়? এই শুক্রাণু গঠন প্রক্রিয়াটাকে বলা হয় স্পারমাটোজেনেসিস। শুক্রাণু গঠন প্রক্রিয়াটা কি বলা হয়? আমি কিভাবে লিখবো এটা? আচ্ছা, এই শুক্রাণু গঠন প্রক্রিয়াটা হচ্ছে কি? স্পারমাটোজেনেসিস। এটা এই ফ্লো চার্টটা আমাদের মনে রাখতে হবে। একদম সহজ, একদম সহজ। আমি লিখে দিছি, একদম সহজ করে লিখে দিছি। স্পারমাটোজেনেসিস। জেনেসিস মানে কি? কোনো কিছু উৎপন্ন হওয়া। স্পারমাটো মানে কি? স্পার্ম উৎপন্ন হচ্ছে। স্পার্ম, স্পার্ম। তো স্পার্ম উৎপন্ন হওয়াকে বলা হয় স্পারমাটোজেনেসিস। স্পার্ম মানে কি? শুক্রাণু।
এবার কি ডিম্বাণু কিভাবে উৎপন্ন হয়? ভাইয়া কিছুই না, ডিম্বাণু উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ওজেনেসিস। ডিম্বাণু উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? ওজেনেসিস। ওজেনেসিস ভাই কিচ্ছু না, একদম সেম প্রক্রিয়া, শুধু এখানে তৈরি হবে, এই জায়গাটাতে তৈরি হবে ডিম্বাণু মাতৃকোষ, এই জায়গাটাতে গঠন হবে কি ডিম্বাণু মাতৃকোষ বা ডিম্বাশয়। ডিম্বাণু মাতৃকোষ বা ডিম্বাশয়, এই জায়গাটাতে ডিম্বাশয়। এখানে স্পার্মাটোগোনিয়ার জায়গায় উওগোনিয়া তৈরি হবে, যেখানে জাস্ট উও লাগাই দিবা, জাস্ট উও লাগাই দিবা, উওগোনিয়া তৈরি হবে। এরপর হচ্ছে যে স্পার্মাটোসাইটের জায়গায় উওসাইট তৈরি হবে, উওসাইট। স্পার্মাটো এই নামটা ক্যান্সেল করে উও লাগাই দিব, উওসাইট তৈরি হবে। হ্যাঁ, তারপর হচ্ছে স্পার্মাটিট, স্পার্মাটা ক্যান্সেল করে উওটিট লাগাই দিব, উওটিট লাগাই দিব। তারপর হচ্ছে কি ডিম্বাণু গঠন হবে, শেষ প্রক্রিয়া। হ্যাঁ, এখানে ওগোনিয়া কি? ওগোনিয়া 2n। হ্যাঁ, ওসাইট কি? এই যে এটার মতন 2n, এটাও 2n। হুম, উটিট স্পার্মাটিট কি? উটিট না, এটা কি n, তার মানে কি ডিম্বাণু n। আশা করি বুঝতে পারছে। এটা হচ্ছে ফুল শুক্রাণু আর ডিম্বাণু গঠন হওয়ার প্রক্রিয়া। এরপর কি হবে? শুক্রাণু আর ডিম্বাণু গঠন হয়ে যাওয়ার পর এই যে আমি যা বলছি এখানে তা লেখা আছে। গঠন হয়ে যাওয়ার পর 24 থেকে এটা 48 ঘন্টা হবে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে ডিম্বাণুকে নিষিদ্ধ করতে না পারলে শুক্রাণু বিনষ্ট হয়ে যায়। হ্যাঁ, আর হাইড্রার মধ্যে এটা কোথায় ঘটে? এটা ধর একটা হাইড্রা, হ্যাঁ, এটা ধর একটা হাইড্রা। এতক্ষণ শুক্রাণু গঠন বলছি না, প্রথমে শুক্রাণু গঠন হয় কিভাবে? শুক্রাণু মাতৃকোষ থেকে। শুক্রাণু মাতৃকোষ বা শুক্রাণুটা গঠন হয় দেহের উপরের অংশে, আর ডিম্বাণু বা ডিম্বাশয়টা গঠন হয় বা ডিম্বাণু মাতৃকোষটা গঠন হয় দেহের নিচের অংশে। আলটিমেটলি এখানে একটা শুক্রাণু গঠন হবে, আর এখানে হচ্ছে ডিম্বাণু গঠন হবে। এই শুক্রাণুটা আস্তে করে এখানে কোনো না কোনো মাধ্যমে এই ডিম্বাণুতে পৌঁছাবে, এখানে জাইগোটটা সব নিষেধটা কমপ্লিট হবে। এখন একই হাইড্রার মধ্যেই শুক্রাণু ডিম্বাণু গঠন হচ্ছে। হাইড্রার আলাদা কোনো মেয়ে জাতি বা ছেলে জাতি নেই। হাইড্রা হচ্ছে হিজড়া, হাইড্রা হচ্ছে কি হিজড়া, হতে হতে হাইড্রা, হতে হিজড়া, মানে উভয় লিঙ্গ প্রাণী। বুঝতে পারছি? ওকে, তার মানে নিষেকটাও কি একই দেহের মধ্যেই হয়। এটি ডিপ্লয়েড জায়গাটা সবসময় ইয়ার ডিপ্লয়েডই হয়। এবার নিষেকের পর কি হয়? পরিস্ফুটন হয়। পরিস্ফুটনটা আমি দেখাই দিই। পরিস্ফুটনটা কিভাবে? পরিস্ফুটন মানে কি? ভ্রূণের পরিস্ফুটন আর কি। এই যে পরিস্ফুটন, প্রথমে নিষেক হয়, নিষেক হওয়ার পর কি হয়? জায়গাটার পর কম্বার্ট হয়, জায়গাটার পর মরুলাতে কম্বার্ট হয়। এগুলো আমি অলরেডি ইয়াতে পড়াই আসছি ভাইয়া, পানি শ্রেণীবিন্যাসে পড়াই আসছি, পানি শ্রেণীবিন্যাসে আমি পড়াই আসছি, দেখাই। এটা কি? এটা হচ্ছে একটা জায়গা, জায়গা হচ্ছে 2n, বলছি না ওই যে 2n, শুক্রাণু আর ডিম্বাণু মিলন হয়েছে। আস্তে আস্তে জায়গাটা বিভাজন হয়ে যেতে একটা থেকে দুইটা হবে, দুইটা থেকে কি হবে? চারটা হবে মাইটোসিস বিভাজনের মাধ্যমে। কারণ তার মানে কি ক্রোমোজোম সংখ্যা কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, চারটা থেকে আস্তে আস্তে কি হবে? আটটা হবে, আটটা থেকে আস্তে আস্তে অনেকগুলা বহুকোষী ভ্রূণে পরিণত হবে, বহুকোষী ভ্রূণে পরিণত হবে। এই যে বহুকোষী ভ্রূণে পরিণত হয়েছে। হ্যাঁ, বহুকোষী ভ্রূণে পরিণত হয়েছে। বহুকোষী ভ্রূণে পরিণত হওয়ার পর এই যে দেখ এখানে কোন ফাঁকা স্থান আছে? আচ্ছা, আমি মানে এই যে স্লাইড রেডি রাখছি, এই যে স্লাইড, আচ্ছা আমি রেডি রাখছি। প্রথমে জায়গাটা হচ্ছে আস্তে আস্তে বহুকোষী ভ্রূণে পরিণত হয়েছে। এই বহু আস্তে আস্তে আরো আরো বিভক্ত হয়ে যেতে ছোট ছোট কোষ করে অনেকগুলো বহুকোষী ভ্রূণে পরিণত হয়েছে। এই বহুকোষী ভ্রূণের মধ্যে কি কোনো ফাঁকা স্থান আছে? কোনো ফাঁকা স্থান আছে? ফাঁকা স্থান নেই। এটা হচ্ছে একটা নিরেট, 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 এটা হচ্ছে কি নিরেট। এটাকে বলা হয় মরুলা। এটাকে কি বলা হয়? মরুলা। তারপর হচ্ছে আস্তে আস্তে কোষগুলো সজ্জিত হয়ে এখানে একটা ফাঁকা স্থান ক্রিয়েট করবে, ফাঁকা জায়গা ক্রিয়েট করবে কোষগুলো সজ্জিত হয়ে। এই ফাঁকা জায়গাটায় যে ক্রিয়েট হয়, এই গঠনটাকে বলা হয়, এই গঠনটাকে বলা হয় ব্লাস্টুলা। এগুলো আমি অলরেডি পানিসিলিমিনেশন অনেকবার পড়াইছি। ব্লাস্টুলা, হ্যাঁ, ব্লাস্টুলা। তারপর ব্লাস্টুলা থেকে আস্তে আস্তে কি হবে? ব্লাস্টুলা থেকে আস্তে আস্তে হচ্ছে কোষগুলো আরো সজ্জিত হবে, আরো সজ্জিত হইতে এই যে একটা ক্ষণপথ গঠন করবে। এই যে ক্ষণপথ গঠন করছে, দেখছো? এই যে ক্ষণপথ গঠন করছে, এটাকে বলা হয় গ্যাস্ট্রুলা। এটাকে কি বলা হয়? গ্যাস্ট্রুলা, গ্যাস্ট্রুলা, গ্যাস্ট্রুলা। কারণ কেন? এই ক্ষণপথটাই আস্তে আস্তে বড় হবে। যখন বড় হবে, বড় হয়ে একটা দেহের গহ্বর গঠন করবে। ওই দেহের গহ্বরটাই তো কি করবে? সিলিন্ডারন হিসেবে কাজ করে। আর সিলিন্ডারে তো সিলিন্ডারনকে কি বলা হয়? গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়, যেখানে খাবার গ্রহণ করে পরিপাকও হয়, আবার বর্জ্য পদার্থগুলো নিষ্কাশন হয়। সেই জন্য এই ক্ষণপথ সৃষ্টি হওয়ার এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্যাস্ট্রুলা। আর এই ক্ষণপথটাই আস্তে আস্তে বড় হয়ে যেতে সিলিন্ডারে পরিণত হবে। বুঝতে পারছি? ওকে, তারপর হচ্ছে কি, এরপর আস্তে আস্তে মোটামুটি একটা ভ্রূণের একটা মোটামুটি একটা কি পরিস্ফুটিত ভ্রূণে পরিণত হবে, যেখান থেকে আস্তে আস্তে কি বিভিন্ন কোষ থেকে হাইটার বিভিন্ন অন্যান্য কোষগুলো উৎপন্ন হবে, পেশি কোষ, তারপর হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, এই কোষগুলো উৎপন্ন হবে এই কোষগুলা থেকে। হ্যাঁ, এই যে প্রথম যে ধাপটা, ভ্রূণের যে পরিস্ফুটনের যে প্রথম ধাপটা, এটাকে বলা হয় হাইড্রুলা। কারণ এখান থেকে পরবর্তীতে হাইড্রা গঠন হবে।
মানে হাইড্রার একদম প্রথম ধাপ হচ্ছে কি হাইড্রোলার, এই হাইড্রোলার থেকে পরবর্তীতে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা কোষগুলো গঠনে অঙ্গ প্রত্যঙ্গ তার গঠন হবে না টিস্যু গঠন হবে আর কি। কারণ হাইড্রা কি নিউট্রিয়া পর্বের পানি, আর নিউট্রিয়া পর্বের পানি হচ্ছে কোষ টিস্যু মাত্রার গঠন, টিস্যুগুলো গঠন হবে, পরবর্তীতে ওভারঅল একটা হাইড্রা গঠন হবে। আশা করি আমি বুঝাইতে পারছি। তো এইগুলো হচ্ছে জনন প্রক্রিয়া। এবার হচ্ছে সিম্বায়োটিক রিলেশনশিপ। হ্যাঁ, হাইড্রা হচ্ছে আচ্ছা, সিম্বায়োটিক রিলেশনশিপ পড়াবার আগে একটা জিনিস পড়ে, ওই যে পেশি আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, নিউরোসাইট কোষ, এই কোষগুলো অ্যাকচুয়ালি কি করে এগুলো আমরা আবার গুলাই ফেলতে পারি, তাই এক জায়গায় নিয়ে আসছি, ওদের কাজগুলো এক জায়গায় নিয়ে আসছি, এগুলো পড়ে ফেলবি। হ্যাঁ, এগুলো মুখস্থ করে ফেলবি, এগুলো এক জায়গায় নিয়ে আসছি, এগুলো মুখস্থ করে ফেলবি। হ্যাঁ, তারপর হচ্ছে কি, এরপর হচ্ছে যে এই যে তারপর হচ্ছে মুখচিত্র কি করে, সিলিন্ডার কি করে, কোষিকাগুলো কি করে, পাঁচচাকতিগুলো কি করে, দেহকাণ্ড কি করে, এগুলো মেইন কাজগুলো এক জায়গায় নিয়ে আসছি। হ্যাঁ, এবার হচ্ছে হাইড্রার মিথজীবিতা। হাইড্রার কি, হাইড্রার মিথজীবিতা, হাইড্রার মিথজীবিতা, হাইড্রার মিথজীবিতা কি করে দেখি বলতো, হাইড্রার মিথজীবিতা কি করে কি, মিথজীবিতা বলতে কি বোঝায়, সিম্বায়োসিস। মিথজীবিতার ইংলিশ নামটা কি, মিথজীবিতার ইংলিশ নামটা হচ্ছে সিম্বায়োসিস, এটা মোস্ট ইম্পর্টেন্ট। দুইটা ভিন্ন প্রজাতি যদি একে অপর থেকে কোনোভাবে হেল্প পায়, এটাকে বলা হয় মিথজীবী, একে অপরকে মিথজীবী বলা হয়। মিথজীবী মানে বা এটাকে বলা হয় সিম্বায়োটিক রিলেশনশিপ। সিম্বায়োটিক রিলেশনশিপ মানে কি, দুইটা প্রজাতি, দুইটা ভিন্ন প্রজাতি একসাথে বসবাস করতেছে, একসাথে বসবাস করার কারণে একে অপর থেকে কোনোভাবে উপকার পাচ্ছে। হ্যাঁ, তোর মানুষ মানুষের থেকে উপকার পাচ্ছে, এটা কি সিম্বায়োটিক রিলেশনশিপ হবে? এটা সিম্বায়োটিক রিলেশনশিপ হবে না, কারণ মানুষ দুইটাতেও, মানুষ কি একই জাতি, এটা হয়তো আবার দুইটা ভিন্ন জাতি। ধর মানুষ আর গরু একে অপর থেকে একই সাথে বাস করতেছে, বাস করার কারণে কোনো না কোনো ভাবে উপকার পাচ্ছে, এটাকে বলে সিম্বায়োটিক রিলেশনশিপ। তো হাইড্রার ক্ষেত্রে কি হয়, হাইড্রার মধ্যে একটা শৈবাল অবস্থান করে, এটাকে বলে জু করল্লা। এটাকে কি বলা হয়, জু করল্লা। ওইটার নামটা দেওয়া নেই, শৈবালটার নাম এখানে দেওয়া নেই, এটা বইতে দেওয়া আছে জু করল্লা। আর হাইড্রার মধ্যে একটা জাত পাওয়া যায় হাইড্রা বিরিডিসিমা। হাইড্রা কি, বিরিডিসিমা। ওই হাইড্রা বিরিডিসিমার ভিতর শৈবাল বসবাস করে। হাইড্রা বিরিডিসিমার ভিতর যখন শৈবাল বসবাস করে তখন হাইড্রা কিছু উপকার পায় শৈবাল থেকে, আর শৈবাল কিছু উপকার পায় হাইড্রা থেকে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে সিকিউতে আসে, আবার এমসিকিউতে আসে। নিচের কোনটি হচ্ছে হাইড্রা শৈবাল থেকে উপকার পাচ্ছে, আর নিচের কোনটি হচ্ছে শৈবাল হাইড্রা থেকে উপকার পাচ্ছে, এগুলো আসে। তো হাইড্রার প্রাপ্ত উপকার গুলা, হাইড্রা শৈবাল থেকে প্রাপ্ত উপকার, প্রাপ্ত মানে কি, যেটা শৈবাল থেকে হাইড্রা পাচ্ছে, তো এটা আমরা কিভাবে মনে রাখবো, খবিশ। কিভাবে মনে রাখবো, খবিশ। খ দিয়ে হচ্ছে কি, খাদ্য প্রাপ্তি। শৈবাল যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য উৎপন্ন করতেছে, ওই খাদ্যগুলা হাইড্রা খেতে পারতেছে। হ্যাঁ, আর শৈবাল কি শৈবাল সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করতে পারে। আবার বি, বি দিয়ে হচ্ছে কি, বর্জ্য পদার্থ নিষ্কাশন। হ্যাঁ, এই যে হাইড্রা যে, হাইড্রার বিপাকে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো বের হয়, ওই বর্জ্য পদার্থগুলো আবার শৈবাল খেয়ে ফেলে। তো শৈবাল খেয়ে ফেলতেছে মানে কি, হাইড্রা আলটিমেটলি বর্জ্য পদার্থগুলো শৈবালের মুখের মধ্যে নিষ্কাশন করতেছে, ফলে এটা এক ধরনের বর্জ্য পদার্থ নিষ্কাশন। হ্যাঁ, তারপর হচ্ছে দিয়ে হচ্ছে শোষণ। শোষণ, সালোক সংশ্লেষণের সময় শৈবাল যে অক্সিজেন নির্গত করে, ওইটা আবার হাইড্রা ব্যবহার করতে পারতেছে শোষণের সময়। কারণ আমরা কি বলছি, সালোক সংশ্লেষণের সময় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে উদ্ভিদ, আর শোষণের সময় যেটা আমরা কি করি, সরি সরি সরি, হ্যাঁ, হ্যাঁ, শোষণের সময় হচ্ছে কি, আমরা আমরা যেমন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, আর উদ্ভিদ শোষণের সময় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। হ্যাঁ, আবার হচ্ছে যে সালোক সংশ্লেষণের সময় হচ্ছে উদ্ভিদ হচ্ছে অক্সিজেন ত্যাগ করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। সালোক সংশ্লেষণের সময় যখন অক্সিজেন ত্যাগ করে, ওই অক্সিজেনটাকে আবার হাইড্রা তার শোষণে ব্যবহার করতে পারছে। আবার কার্বন ডাইঅক্সাইড শোষণ, আমরা কি বলছিলাম, আমরা যেমন অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, ঠিক তেমনি তো বাকি উদ্ভিদরাও শোষণের সময় অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, যে কার্বন ডাইঅক্সাইড গুলো ত্যাগ করতেছে, এই যে হাইড্রা শোষণের যে সৃষ্ট সৃষ্ট হাইড্রা যে, হাইড্রা শোষণের যে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হচ্ছে, ওই কার্বন ডাইঅক্সাইড গুলো আবার শৈবাল গ্রহণ করে বলতেছে তার সালোক সংশ্লেষণের জন্য। বুঝতে পারছি? তো আলটিমেটলি উপকার হচ্ছে এই যে খবিশ। সদিক কি, শোষণ আর কার্বন ডাইঅক্সাইড শোষণ, একটা হচ্ছে শোষণ আর একটা হচ্ছে শোষণ। হ্যাঁ, বুঝতে পারছি? তো এগুলো নিজে নিজে পড়ে বলে, এগুলো তো পড়াবার কিছু নেই। আর শৈবালে প্রাপ্ত উপকার কি, আশ্রয় পাচ্ছে হাইড্রার ভিতর যে বেঁচে আছে। তারপর সালোক সংশ্লেষণে হাইড্রা শোষণে যে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইডকে সালোক সংশ্লেষণে কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারতেছে। তার সালোক সংশ্লেষণের জন্য শৈবালে কি লাগবে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ লাগবে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ লাগবে। এখন হাইড্রা যে শোষণের সময় অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে, কার্বন ডাইঅক্সাইডকে আবার ইউজ করতেছে কি, সালোক সংশ্লেষণের কাজে ইউজ করতেছে শৈবাল। তারপর হচ্ছে খাদ্য উৎপাদন, হাইড্রার বিভাগীয় কাজে উদ্ভূত নাইট্রোজেন যা বর্জ্য পদার্থ পাচ্ছে, ওগুলোকে আমিষ তৈরির কাজে ব্যবহার করতেছে শৈবাল। তাহলে এবার দেখি আমাদের চ্যাপ্টার শেষ, হাইড্রা শেষ, ওয়ান শটে শেষ করে দিছি হাইড্রা। বুঝতে পারছি?